সেন্টার অনলাইন প্রাথমিক জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার 9। তো আজ বিষয় হচ্ছে ভাগ্য রেখায় ভাগ্য বিচারের কৌশল। ক্লাসটি শুরু হচ্ছে 19 সেপ্টেম্বর 2025। তো 19 হচ্ছে 1 সেপ্টেম্বর মাস 9 আর 2025 সাল হচ্ছে 9 সমান 19, 19 সমান 1, একের সঙ্গে শুক্রবার 6 সমান 7, আর হচ্ছে 8টায় ক্লাস শুরু হচ্ছে, 8 7 15 মিলিয়ে আবার 6 সেই শুক্র। তো আজ আমরা জানবো ভাগ্য রেখা থেকে কিভাবে আমরা ভাগ্য বিচার করে থাকি। তো ভাগ্য রেখা বিভিন্ন ভাবে থাকে, এটি আমাদের আগে একটু বুঝতে হবে। প্রথম হচ্ছে দেখুন দুপাশে দুটি হাত অঙ্কিত আছে। যদি আমরা হাতকে নাম্বার 1 করি তাহলে এটি 1 নাম্বার হাত, এটি হচ্ছে 2 নাম্বার হাত। 1 নাম্বার হাতে দেখুন এই লাল দাগকৃত যে চন্দ্রক্ষেত্র থেকে ভাগ্য রেখা উঠে সোজা শনির ক্ষেত্রে গেছে। 2 নাম্বার হাতে হচ্ছে মণিবন্ধ থেকে আয়ুরেখার সঙ্গে যুক্ত হয়ে ভাগ্য রেখা একেবারে শনির ক্ষেত্র পর্যন্ত গেছে। এছাড়াও কিন্তু বিভিন্ন ভাবে যেতে পারে। এখানে আমাদের মনে রাখতে হবে যে আয়ুরেখা থেকে ঊর্ধ্বগামী যে কোনো রেখা মানেই ভাগ্য রেখা। তাহলে আয়ুরেখা থেকে ঊর্ধ্বগামী যে কোনো রেখা যদি ভাগ্য রেখা হয় তাহলে এখান থেকে উঠলেও ভাগ্য রেখা হবে, এখান থেকে উঠলেও ভাগ্য রেখা হবে। আবার মণিবন্ধন থেকে সোজা উঠে গেলে সেটিও ভাগ্য রেখা হবে। আবার কখনো কখনো এই মণিবন্ধ থেকে আধা ইঞ্চি দূর থেকে উঠে কোনো ভাগ্য রেখা যদি শনির দিকে গমন করে সেটিও ভাগ্য রেখা হবে। আবার বাম পাশের হাতে চন্দ্রক্ষেত্র থেকে উঠে সোজা রেখা যদি সেই শনির ক্ষেত্রে যায় তাহলে সেটি ভাগ্য রেখা হবে। অর্থাৎ ঊর্ধ্বগামী যে কোনো রেখা রোল নাম্বার 24 মোহাম্মদ না না ট্যাগ বাইরে সেটা এর ভিতরে 24 মিউট করে কথা বলেন, মিউট করে। তো বিশেষ করে ঊর্ধ্বগামী রেখা হাতের মণিবন্ধন থেকে অর্থাৎ হাতের কবজির উপর থেকে যে কোনো রেখা বৃহস্পতির ক্ষেত্রে যাক, শনির ক্ষেত্রে যাক বা রবির ক্ষেত্রে যাক সেটি ভাগ্য রেখা। এবার রবির ক্ষেত্রে গেলে আমাদের একটু ব্যতিক্রম ভাবতে হয় যে ওই রেখাটি রবি রেখা হবে কিনা। আমরা প্রথমেই কিন্তু বলেছি রেখা যে দিক থেকে উঠবে তার গোড়ার দিক একটু বেশি মজবুত থাকবে বা সেই দিকটা বেশি মোটা থাকবে। তো রবি থেকে রেখা নেমে এসে সেটি মণিবন্ধ পর্যন্ত অনেকের হাতে আসতে পারে, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে রেখাটি ভাগ্য রেখার ক্লাস হচ্ছে দেখতে হবে গোড়ার দিকে রেখাটি ডিপ থাকবে, ক্রমাগত উপরের দিকে উঠবে। সেক্ষেত্রে আমরা হাতটি ধরে এই দুই পাশে আমরা চাপ দিব, চন্দ্রক্ষেত্র এবং শুক্রের ক্ষেত্র, এই দুটি ক্ষেত্রে চাপ দিলে আমরা রেখাটি উঠেছে কিনা নাকি রবির ক্ষেত্র থেকে নেমেছে এটি আমরা বুঝতে পারবো। তো যখন বুঝতে পারবো তখন আমরা ভাগ্য রেখাকে চিনতে পারবো। এইবার আপনারা হৃদয় রেখার ক্লাস করেছিলেন যে কনিষ্ঠা এবং অনামিকা আঙ্গুলের মাঝ বরাবর রেখা টেনে আমরা 25 বছর বয়স ধরেছিলাম। অনামিকা এবং মিডিল ফিঙ্গারের মাঝ বরাবর রেখা টেনে সেটি 50 বছর, মিডিল ফিঙ্গার এবং ইন্ডেক্স ফিঙ্গারের মাঝ বরাবর 75 বছর, আর বাকি অংশ 100 বছর। এই ভাগ্য রেখার ক্ষেত্রে 2-3টি মত রয়েছে, তার মধ্যে একটি গ্রন্থ আপনাদের কাছে দেওয়া হয়েছে। সেই গ্রন্থে দেখবেন যে শুক্রের পর্বত থেকে কোন রেখা উঠে বা মণিবন্ধ থেকে কোন রেখা উঠে শিরোরেখা পর্যন্ত যদি যায় তাহলে সেই ভাগ্য রেখা 35 বছর বয়স পর্যন্ত তার ভাগ্য নির্ণয় করে থাকে। এইবার শিরোরেখার পরের থেকে হৃদয় রেখা পর্যন্ত মাঝখানের যে গ্যাপটি, এই গ্যাপ যখন অতিক্রম করে তখন সেটিকে 15 বছর ধরা হয়। অর্থাৎ 35 আর 15 হচ্ছে 50 বছর। এই 50-এর পরে আবার হৃদয় রেখার পরের থেকে শনির পর্বতের নিচে পর্যন্ত বা মধ্যমা আঙ্গুলের একেবারে গোড়ায় যেখানে ঠিক এভাবে ভাঁজ করলে যে ভাঁজটি হয় ওই ভাঁজ পর্যন্ত গেলে 75 বছর ধরা হয়। আবার আরেকটি নিয়মে আপনাদের একটু লক্ষ্য রাখতে হবে, হাতের শুক্রের পর্ব যেখানে ভাঁজ অর্থাৎ রাহুর ক্ষেত্র কিন্তু এভাবে হয়। তো এই শুক্রের পর্বের যে জায়গাটিতে ভাঁজ থাকে তার ঠিক মিডিল বরাবর যদি আমরা রেখা টানি তাহলে প্রথম ভাগ 25 বছর, রাহু
উপর থেকে অর্থাৎ শিরোরেখা বরাবর যে রেখাটি টানবো সেটি হচ্ছে 50 বছর, শিরোরেখার উপরের অংশ 75 বছর। এই দুই ভাবে সাধারণত ভাগ্যরেখার আয়ু বিচার করা হয়ে থাকে বা ভাগ্যরেখার ভাগ্যফল দেওয়া পদ্ধতি বিচার করা হয়ে থাকে। এখন জানতে হবে ভাগ্য কি। ভাগ্য হচ্ছে বিশেষ করে আমাদের জীবনে ভাগ্যে অমুক কিছু আছে, ভাগ্যে নেই, এই যে কথাটি আমরা বলি। আবার কর্মফলকেও কিন্তু আমরা সমান প্রাধান্য দিয়ে থাকি। তো বিশেষ করে কর্ম না করলে আমাদের ভাগ্যের কিন্তু কোনো মূল্য থাকে না, আবার ভাগ্যে না থাকলে কর্মেরও কোনো মূল্য থাকে না। যেমন আপনারা ক্লাস করছেন, সকালে রেডি হয়ে এসে বসছেন, কেউ দেখা যাচ্ছে দামি ল্যাপটপে ক্লাস করছেন, কেউ আইফোনে ক্লাস করছেন, কেউ নর্মাল একটা সিম্পনি ফোনে ক্লাস করছেন। তো এই যে সিম্পনি ফোন, আইফোন, ল্যাপটপ বা স্যামসাং ফোন, এই পার্থক্য কেন? আবার কেউ দেখা যাচ্ছে, আমরা যেমন আগামীতে সম্মেলন ডেকেছি, আপনারা সেখানে আসবেন। কেউ দেখা যাচ্ছে আপনারা ট্রেনে আসবেন, কেউ বাসে করে আসবেন, কেউ ফ্লাইটে আসবেন, আবার কেউ দেখা যাচ্ছে পদব্রজে আসবেন। তো এই যে ভাগ্য যার অনুকূলে থাকবে সে দেখবেন বিমানে চলে আসবে, সে দেখবেন ওই পদব্রজে আসবে, কারণ তার কাছাকাছি গিয়ে অনুষ্ঠানটা পড়বে। আবার যার খারাপ হবে দেখবেন যে যানজটের মধ্য দিয়ে বাসে ধাক্কা খেতে খেতে আসবে, বাসে সিট নেই, ইঞ্জিন কভারে বসে আসবে। সার্টিফিকেটে বড়, বয়সেও বড়, কয় মাস? রোল নাম্বার 24, আপনি মিউট করে কথা বলবেন। জীবনেও হওয়ার কথা না। রোল নাম্বার 24, আপনি শুনতে পাচ্ছেন? মাহমুদ ভাই, আপনি মিউট করে কথা বলুন। 13 সাল হলে ঠিক আছে। 13 সালেই হবে। গার্জিয়ানরা এত বোকা না। ভাই আপনি মিউট করে কথা বলুন। একটু মিউট করবেন। 24 হিসেবেই তো হবে না। মিউট করে কথা বলেন না, মিউট করে কথা বলেন না। আপনার কথা তাই কেন? ওই যে বিদেশে গেলেও তাই পড়িনি। না, ওই পয়সা পাস করে গেছে। মিউট করুন। রোল নাম্বার 24, আপনি শুনতে পাচ্ছেন? মনে হয়েছে শুনতে পাচ্ছেন না, এটা বারবার একই। কলি আর আমি ঠিকঠাক থাকতেছি। আমাদের ব্যর্থতা, আমরা এখনো শিখাতে পারিনি, এটি হচ্ছে আমাদের ব্যর্থতা। আমি চাকরির বয়স কমাতে দিই। আচ্ছা, হোস্ট কিন্তু ইচ্ছা করলে মিউট করতে পারে। হোস্ট কি আর আমার এখানে থাকে? তো তখন ভাগ্য যদি আমাদের অনুকূলে থাকে তাহলে আমরা সহজে কোনো কিছু পাই। অনেকে দেখেছেন যে একটি বৃক্ষ রোপণ করেছেন, সহজে সেই বৃক্ষটি ঝাঁপিয়ে উঠেছে। আবার অনেকে দেখা যাচ্ছে বৃক্ষরোপণ করেছেন, সার, জল, মাটি সবকিছু দিচ্ছেন, যত্ন করছেন, উপযুক্ত পরিবেশ দিচ্ছেন, কিন্তু সেই গাছটি বড় হচ্ছে না, এমনকি সে ফল দিচ্ছে না। তো এই যে ফল দিচ্ছে না, এটি হচ্ছে ভাগ্য। আর যেটি আমরা কর্ম করছি, গাছের পরিচর্যা করছি, গাছ রোপণ করছি, বা ধরেন যাওয়ার চেষ্টা করছি, গাড়িতে উঠছি, কিন্তু সেটি হচ্ছে আমাদের কর্ম। তো আমরা কর্ম করছি জ্যোতিষ শিক্ষার জন্য, এইবার আমরা জ্যোতিষীতে কতটা উন্নতি করব সেটি হচ্ছে আমাদের ভাগ্য। তো সেটি লেখা থাকে ভাগ্যরেখায়। তো অনেক সময় দেখা যাচ্ছে অনেকের হাতে ভাগ্যরেখা থাকে না। তো যখন থাকে না তখন তাদের কি ভাগ্য নেই? তাছাড়া আপনারা ধাপে ধাপে ক্লাস পাবেন যে যাদের হাত নেই তাদের ভাগ্য কোথায়। যদি ভাগ্য রেখাহীন লোকের ভাগ্য না থাকে তাহলে যার হাত নেই তার ভাগ্য আছে কি নেই। আবার আপনারা পড়েছেন যে একদা ছিল না জুতা চরণ যুগলে, দহিল হৃদয় মম সেই ক্ষুধানলে, ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুন মনে, গেলাম ভজনালয়ে ভজন কারণে। যে দেখি একজনের পা নেই, তো তখন তার যে জুতা নেই, জুতার কারণে যে সে ভজনালয়ে যেতে পারছিলেন না, কিন্তু সে কিন্তু তার দুঃখটি ওখানে চলে গেল। অর্থাৎ পা নেই তারও কিন্তু ভাগ্য থাকতে পারে, হাত নেই তারও কিন্তু ভাগ্য রয়েছে, সে কিন্তু বেঁচে রয়েছেন, এমনকি সকল কর্ম করছেন। আপনারা দেখেছেন হাত নেই পা দিয়ে চালিয়ে ড্রাইভিং লাইসেন্স পেয়েছে, এটি আপনারা দেখেছেন।
আবার আপনারা দেখেছেন যে হাত নেই, পা দিয়ে লিখে তারা লেখাপড়া শিখে বড় হচ্ছে, পা দিয়ে ছবি আঁকছে, এটিও কিন্তু দেখেছেন। আবার পা নেই, তারা তো চলছে নিয়মিত, তারাও তাদের জীবিকা অর্জন করছে। তো ভাগ্যরেখা নেই অর্থাৎ আপনার চলার পথের বৈঠাটি নেই, অর্থাৎ নৌকা আছে, বৈঠা নেই। কিন্তু শুধু নৌকার সাহায্যে তীরে পৌঁছানো যায় না, সঙ্গে কিন্তু বৈঠার প্রয়োজন হয়। সেই বৈঠাটি হচ্ছে ভাগ্যরেখা, যে ভাগ্যরেখা আমাদের চলতে সহযোগিতা করে। এটিকে যদি আরেকটু সহজভাবে বলি তাহলে হচ্ছে, আমরা অনেকে কম্পাস দেখেছি, কাটা কম্পাস। তো কাটা কম্পাস, পেন্সিল কম্পাস, আমরা এগুলো প্রত্যেকেই কিন্তু ব্যবহার করেছি। তো এখানে বুঝতে হবে যে ভাগ্যরেখা, আয়ুরেখা থেকে ঊর্ধ্বগামী প্রতিটা রেখাই আমাদের সহায়ক রেখা বা ভাগ্যরেখা বা ঊর্ধ্বরেখা। আমরা প্রথমে বলেছি ঊর্ধ্বগামী যে কোনো রেখাই ঊর্ধ্বরেখা। তাহলে এই ঊর্ধ্বরেখাটি আমরা এটিকে বিবেচনা করছি ঊর্ধ্বরেখা, কিন্তু কখনো আবার এই 1 নাম্বার হাতে আসছে চন্দ্রক্ষেত্র থেকে ভাগ্যরেখা উঠছে। আবার দুইভাবেও কিন্তু থাকতে পারে, একই সঙ্গে দু প্রকার রেখা একসঙ্গে গিয়ে মিলিত হতে পারে। সেটি হচ্ছে, ধরুন একটি হচ্ছে মণিবন্ধন থেকে উঠেছে, আর একটি হচ্ছে চন্দ্রক্ষেত্র থেকে উঠে একসঙ্গে মিশেছে, দুটি ভাগ্যরেখা। এই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে কিন্তু যে ওই সেই কাটা কম্পাস বা পেন্সিল কম্পাস যদি আপনারা ধরেন, তাহলে আমরা কি করি, এটা তো আমরা বুঝি যে পেন্সিল কম্পাসের একটি হচ্ছে কম্পাস যেটি কাটা থাকে, সেটি আমরা সোজা করে কাগজের উপর চেপে ধরি, ছিদ্র হয়ে যায়। তারপর হচ্ছে পেন্সিল কম্পাসের বাকি অংশটি, এটিকে আমরা বৃত্ত যত বড় করব তত বড় করি, যত ছোট করব তত ছোট করি, করার জন্য তারপরে ঘুরলি দেই। তাহলে আমরা বৃত্তটি কত বড় করব? এই রেখার গোড়া বিশেষ করে চন্দ্রক্ষেত্রে যত দূরে যাবে তত কিন্তু আমাদের মূল রেখাটি সোজা থাকছে, মূল রেখাটি কম্পাস ওই কাটা, আর হচ্ছে পেন্সিলটি হচ্ছে বিশেষ করে আমাদের বাইরের অংশে যাচ্ছে। তো সেটি নিয়ে আমরা বৃত্ত তৈরি করছি এই ঘুরলি দিয়ে। তো যখন তৈরি করছি, এটি কিন্তু একটা সাপোর্ট, দুটি একসঙ্গে যখন আমরা দাঁড় করিয়ে দিচ্ছি তখন কিন্তু সমান দেখছি যে পেন্সিলের মাথাটা সমান লাগছে কিনা, তারপরে তো আমরা ঘুরলি দিব, না হলে তো দাগটা হবে না। তো যখন আমরা এটি বিবেচনা করছি তখন কিন্তু আবার বড় ছোট আমরা করে নিচ্ছি। তো এই বড় ছোটর উপর নির্ভর করবে যে এই পেন্সিল কম্পাসটি কত শক্ত, এদিকে ওদিকে নড়বে কিনা। এইবার এক সাইড তো স্ট্রেট সোজা, দুই সাইড কিন্তু কাটা কম্পাসে ত্রিভুজ আকৃতি সোজা করা যায়, পেন্সিল কম্পাসেও যায়, কিন্তু পেন্সিল কম্পাস কখনোই কিন্তু সোজা করার কাজে ব্যবহৃত হয় না। অর্থাৎ বৃত্ত আঁকার ক্ষেত্রে ওই পেন্সিল কম্পাসের কাটাটি কিন্তু সোজা থাকে। অর্থাৎ ভাগ্যরেখার যে সহায়ক রেখা আসবে সেটি সমান শক্তিশালী নয়, সেটি যে কোনো এক পাশ থেকে সহযোগিতা করে। তো সাইড থেকে যেটি সহযোগিতা করবে সেটি হতে পারে শুক্র ক্ষেত্র থেকে এখান থেকে উঠে সোজা চলে গেছে, এটি বুঝতে হবে, এই যে উঠে সোজা চলে গেছে। তাহলে এবার মাঝখানেরটি যদি মুছে দেই তাহলে আমাদের কি হচ্ছে, যে দুটি কাটা কম্পাসের মতো একেবারে সোজা গিয়ে সমান হারে সহযোগিতা করেছে। আবার যদি মাঝখানেরটি না থাকে তাহলে মনে করলাম, এইবার মাঝখানেরটি যদি থাকে তখনও কিন্তু আমাদের চিন্তা করতে হবে এই পাশের অংশ বড় না এই পাশের অংশ বড়। এক্ষেত্রে আমরা দোল যন্ত্র ব্যবহার করেছি। আমরা জানি যে দোল যন্ত্রে সুতা ধরে ওই সেই বলটি ধরে যখন আমরা দোল যন্ত্রে দোল দেই তখন সে নির্দিষ্ট জায়গায় এপাশ ওপাশ যতটুকু যাবে সেটি তার যে পরিমাপ আমরা করেছি সেটি কিন্তু আমরা শিখেছি, এটা আপনারা অনেকেই শিখেছেন। তো সেই অনুযায়ী দেখবেন ভারী বস্তু সুতা দ্বারা যদি ঝুলিয়ে দেওয়া হয়, সেটিকে দোল দেওয়া হয়, কখনো সেটি এক পাশে বেশি যাবে আর এক পাশে কম যাবে এটি কিন্তু নয়। যদি ঝড় বাতাস পরিবেশ পরিস্থিতি যদি বাধা সৃষ্টি না করে তাহলে দোল যন্ত্রটি সমান হারে দুই পাশে সমানে দুলবে। অনেকের বাড়িতে ওই যে ঘন্টাওয়ালা ঘড়ি আছে, যে ঘড়িগুলো আপনারা দেখলে এটা তো বুঝবেন যে সমান হারে এদিক ওদিক যায়। তো এর উপর নির্ভর করবে ভাগ্যরেখাটি কোন জায়গা থেকে উঠেছে। ওই যে পরিবেশ আমি বললাম যে দোল যন্ত্রটি দুলছে, কিন্তু কার পরিবেশ পাচ্ছে,
আবার যখন কাটা কম্পাসটি আপনি বসিয়েছেন তখন কোন পাশে বসিয়েছেন। আবার দেখা যাচ্ছে একজন আর একজনের বাড়িতে পা দিয়েছে, যেমন এই প্ল্যানেটে মেষ রাশি আর বৃষ রাশি, তো মেষ রাশির মধ্যে পা দিলেন আর বৃষ রাশির মধ্যেও পা দিলেন। তাহলে দুটি রাশির মধ্যে পা দিয়ে একটি লোক দাঁড়াতেই পারে, বর্ডারটি সীমান্তে মাঝখানে থাকতে পারে। তাহলে মাঝখানে থাকলে আপনি কি মেষের দিকে বেশি ভর করেছেন না বৃষের দিকে ভর করেছেন, সেটি তো আপনার উপর নির্ভর করবে। আপনি দাঁড়িয়েছেন আপনিই জানবেন, অন্য কেউ কিন্তু জানবে না। বা আমরা আপনার দাঁড়ানো দেখে অনুভব করব যে আপনি কোন দিকে বেশি ভর করে দাঁড়িয়েছেন আর কোন দিকে কম ভর করে দাঁড়িয়েছেন। এটি বলার অর্থ হচ্ছে ভাগ্যরেখা যে 10 পেজ রয়েছে, 10 পেজ ভাগ্যরেখার পড়া লাগবে না, এটি শুধু অনুধাবন করলে আর একবার চোখ বুলিয়ে গেলে সবার হাতের ভাগ্যরেখা আপনারা গণনা করতে পারবেন। তো তখন কি হচ্ছে যে এই ভাগ্যরেখা চন্দ্রক্ষেত্র আর শুক্র থেকে উঠেছে। তাহলে চন্দ্রের একটি গুণ কিন্তু রয়েছে, আবার দোষও রয়েছে, আবার শুক্রের গুণ শুক্রের দোষও রয়েছে। আবার মণিবন্ধন থেকে যদি ওঠে তাহলে কবজি থেকে মণিবন্ধের একটি গুণ বা দোষ রয়েছে। তাহলে ভাগ্যরেখাটি যেখান থেকে উঠেছে ওই গাছের গোড়ায় কিন্তু সেই গ্রহের ক্ষেত্রগত দোষ বা গুণ নিয়ে সে কিন্তু উঠেছে। রেখার দোষ আমরা একটু পরে আসি, মানে ক্লাস যদি সহজ করে দিতে হয় তাহলে হয় কি, ভাগ্যরেখা মণিবন্ধ থেকে উঠেছে, ভাগ্যরেখা আয়ুরেখা থেকে উঠেছে, ভাগ্যরেখা চন্দ্রক্ষেত্র থেকে উঠেছে, এই ফলাদেশ হবে। এইবার ধরেন ভাগ্যরেখা কাটা আছে, তার মানে তার ভাগ্য ওখানে ভেঙে দিয়েছে, তার ওই সময় টাকা মার গেছে, অর্থ মার গেছে, বা যশ মার গেছে, খ্যাতি মার গেছে, ইত্যাদি ইত্যাদি। ভাগ্যরেখা বৃহস্পতির ক্ষেত্রে গেছে, এই হচ্ছে, শনির ক্ষেত্রে যাচ্ছে এই হচ্ছে, রবির ক্ষেত্রে যাচ্ছে এই হচ্ছে, ফলাদেশ শেষ। আবার ভাগ্যরেখা বক্র শিকলের মতো আছে, তাদের ভাগ্যে বাড়তে 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 গেছে, সে জীবনে ঘাত প্রতিঘাত খেতে খেতে অতিক্রম করেছে। এটি কিন্তু শিক্ষা হলো না। তো এই যেটি বলছি এটি হচ্ছে যখন আমরা কিন্তু হৃদয় রেখার যখন আমরা বিচার করেছিলাম তখন বলেছিলাম যে হৃদয় রেখা এদিক থেকে যাত্রা শুরু করে, অর্থাৎ কনিষ্ঠ আঙ্গুলের বহির্দেশ থেকে যেতে যেতে সে ডান পাশে পায় মঙ্গলকে, বাম পাশে বুধকে, ডান পাশে পায় শুক্রকে, তারপরে পায় রবিকে, আবার ডান পাশে পায় কেতুকে, বাম পাশে রবিকে, ডান পাশে কেতু, তারপর শনি, তারপরে বামে পায় বৃহস্পতি, ডাইনে পায় রাহু। এর ভিতর দিয়ে সে যাত্রা করে। কিন্তু ভাগ্যরেখা যাত্রা করছে দেখুন শুক্র আর চন্দ্র থেকে বা তার মাঝখান থেকে। তাহলে শুক্র এবং চন্দ্র দুটোই নৈসর্গিক শুভ গ্রহ। এই শুভ গ্রহের মাঝখানে জন্ম নিয়েছে ভাগ্যরেখা। তাহলে এখানে হচ্ছে মঙ্গল আর বুধ নিয়ে যাত্রা করেছিল। আপনারা লিখেছিলেন রবি মঙ্গল শনি রাহু কেতু নৈসর্গিক পাপ, 5টি গ্রহ, বাকি 4টি শুভ। তাহলে একটি শুভ একটি অশুভত্বের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছিল। কিন্তু এখানে দুটি শুভ রেখার মাঝখান থেকে ভাগ্যরেখা জন্ম নিয়েছে। তাহলে কি ভাগ্যরেখা নাম হওয়াই উচিত, ঊর্ধ্বরেখা নাম না হওয়া উচিত? উচিত অনুচিত যা হোক আপনারা শিখে তারপরে ভাগ্যরেখা বলবেন না ঊর্ধ্বরেখা বলবেন, সেটি আপনাদের এই জন্ম থেকেই কিন্তু বুঝিয়ে দেবে যে দুটি নৈসর্গিক শুভ গ্রহের মাঝখান থেকে সেই গ্রহের জন্ম। যে কথা আমরা বললাম যে মাটিতে গাছ রোপণ করলাম, গাছটি ফল দেবে কিনা, সেটি বৃক্ষর বীজ যখন অঙ্কুরিত হয় তখনই অনেকে বলে ফেলে যে আমার এই গাছটি কত বড় হবে, কত বেশি ফল দেবে, কত বেশি ঝাঁপাবে, এটি আপনারা অনেকেই যারা কৃষক আছেন তারা বলে ফেলেন। কিন্তু আমরা বলবো যে চন্দ্র আর শুক্র, চন্দ্র হচ্ছে মা আর শুক্র হচ্ছে সেই সুখ শান্তি ধন ঐশ্বর্য তার কারক, আর চন্দ্র স্নেহ মায়া মমত্ব এগুলোর কারক। তাহলে ভাগ্যরেখাটি জন্ম হচ্ছে স্নেহ মায়া মমত্ব নিয়ে আর সুখ শান্তি সমৃদ্ধির গোড়া থেকে নিয়েই সে জন্মগ্রহণ করছে। তাহলে এই ভাগ্যরেখা খারাপ ফল দেবে কেন? হ্যাঁ, খারাপ ফল দেবে। মা তো শিশুকে গলা টিপে মারছে, মেরে তারপরে নিজে গিয়ে থানায় হাজির হচ্ছে, এমন ঘটনা ঘটছে। আবার শুক্র শান্তির কারক, যেখানে শান্তি রয়েছে সেখানেই কিন্তু অশান্তি হবে। যেখানে দিন আছে সেখানে রাত, যেখানে অশান্তি আছে সেখানেই শান্তি আছে। ধ্বংস না হলে সৃষ্টি হয় না, অশান্তি যদি না হবে শান্তির মূল্য নেই। এটি কিন্তু মাথায় রাখতে হবে। অন্ধকার না থাকলে যেমন আলোর মূল্য নেই।
ঠিক তদনুরূপ। তাহলে এই দুটির ক্ষেত্র থেকে যাত্রা করতে করতে সে যখন উপরে উঠছে তখন পাচ্ছে কেতুকে, একেবারে কেতুর বুক সেরিয়ে সে যাত্রা করেছে। তাহলে কেতুকে আমরা বলেছি যে নিষ্ক্রিয় রবি, আর কি বলেছি দৈব শক্তির কারক, এই দুটি কথা বলেছি। তাহলে দৈব শক্তির কারক গ্রহ কেতু, আবার উচ্চস্থান থেকে পতন, কলহ, বিবাদ বা মারামারি, লাঠালাঠি বা উচ্চস্থান থেকে পতন, যেমন গাছের থেকে কোনো জাতক পড়ে যাবে, তাহলে সেটি কেতু। তো সেই কেতুর বুক থেকে যাত্রা করেছে, সে দৈব শক্তির কারক কেতু, আবার নিষ্ক্রিয় রবি, মানে সেটি আবার রবির আলোর ন্যায় জ্বলবে না, আলোটি তার নিষ্ক্রিয়। তাহলে তার ভিতর থেকে যাত্রা করছে কেতুর বুক চিরে, যার জন্য দৈব হচ্ছে ভাগ্য। আমরা যেটি ভাগ্যকে আগে দৈব বলেছি, দৈব যে সহযোগিতা করবে, যে আপনারা যাত্রা করবেন বা ক্লাস করছেন, এখন যদি দৈবিক ঝড় বৃষ্টি বা ভূমিকম্পন এগুলো যদি হয়, তাহলে আপনার নেটওয়ার্ক থাকবে না, ক্লাস করা হবে না, এটি হচ্ছে দৈব। আর আপনার ইচ্ছা করছে না, আপনি ক্লাস করছেন না, এটি হচ্ছে আপনার কর্ম। বা আপনি গায়ের জোরে ক্লাস করতে চাচ্ছেন, কিন্তু নেটওয়ার্ক না থাকলে, মোবাইলে চার্জ না থাকলে, বা ধরুন ল্যাপটপে চার্জ না থাকলে আপনি কিভাবে উঠবেন? সেই চার্জ দেওয়ার দায়িত্বটা কর্ম, কিন্তু আপনাকে ক্লাস করতে সহযোগিতা করবে দৈব। এখন আমার এখানে ইলেকট্রিসিটি অফ হয়ে যাবে, বা ধরুন আমার ল্যাপটপটা ডিস্টার্ব দেবে, ক্লাসটা কিন্তু আর হবে না। যদিও হবে, বিকল্প পদ্ধতি আমাদের রয়েছে, সেটি হচ্ছে আমাদের টিটু দাস স্যার উপস্থিত আছেন ত্রিপুরা থেকে। আমার এখানে ইলেকট্রিসিটি গেলেও উনার ওখানে যাবেন না, তখন উনি ক্লাস চালিয়ে নেবেন, এটি কর্ম। আর এই যে ভালো পরিবেশ দেবে, আমরা সুপরিবেশে ক্লাস নিব, এটি দৈব। তো সেই দৈবর বুক চিরে ভাগ্যরেখা চলা শুরু করেছে। চলতে গিয়ে যদিও আপনারা প্রশ্ন করবেন যে ডাইনে তো আমার রাহু আছে, বামে মঙ্গল আছে, কিন্তু রাহু মঙ্গল কিন্তু সে পরিবেশ পায়নি, ভাগ্যরেখা রাহুর ক্ষেত্রে যায়নি, অর্থাৎ রাহুর ক্ষেত্র বাদ দিয়ে ভাগ্যরেখার মাঝ বরাবর থেকে উঠেছে, যার জন্য ভাগ্যরেখার মাঝ বরাবর উঠে যখন শিরোরেখা ভেদ করে হৃদয় রেখার মাঝখানে থাকে, এখানে যদি ক্রস হয় সেটিকে গুজ্জ ক্রস বা দৈব ক্রস চিহ্ন বলে থাকে, যেটি আমাকে ত্রিপুরা থেকে কি যেন ম্যাডামের নাম, ওই ম্যাডাম হাতের ছবি পাঠিয়েছিলেন, যে দু হাতেই ওনার এই গুজ্জ ক্রস চিহ্নটি রয়েছে। চক্রবর্তী। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কি চক্রবর্তী? দুর্বা। দুর্বা, হ্যাঁ দুর্বা চক্রবর্তী, দুর্বা ঘাস, আচ্ছা দুর্বা মনে থাকবে এবার, দুর্বা চক্রবর্তী। তো এই যে দৈব, কারণ দৈবের ভিতর দিয়ে ভেদ করে গেছে আর দৈবের মাঝে ক্রস পড়েছে, যার জন্য রেখাটির নাম দৈব ক্রস। আর ওই যে গুপ্ত শক্তির কারক কেতু, তার জন্য আরেকটি নাম হচ্ছে গুজ্জ ক্রস বা গুপ্ত ক্রস। এইবার সেখান থেকে যখন ভাগ্যরেখাটি শনির পর্বতে যাচ্ছে বা বৃহস্পতির পর্বতে যাচ্ছে বা রবির পর্বতে যাচ্ছে, তখন সেটি দেখুন শনি নৈসর্গিক পাপ গ্রহ, সেই পাপকে যদি ভেদ করতে পারে তখন ভাগ্যরেখা প্রকৃত ফল দিয়ে থাকে। অর্থাৎ আপনারা ভাগ্যরেখার গ্রন্থে যখন পড়বেন, মণিবন্ধ থেকে কোনো রেখা মানে হাতের বুক চিরে উঠে যদি শনির আঙ্গুলের গোড়ার পর্বে যায় বা শনির আঙ্গুলের গোড়ার পর্ব ভেদ করে যদি কখনো এই পর্বে অর্থাৎ মকর রাশির পর্বে অর্থাৎ নয় ধনুরাশির পর্বে যদি প্রবেশ করে বা আঙ্গুল বেয়ে উঠে যায়, সে একেবারে চরম সৌভাগ্যবান বা পরম সৌভাগ্যবান ব্যক্তি হয়ে থাকেন, যদি ওই ভাগ্যরেখায় কোনো ত্রুটি না থাকে। বিশেষ করে ভাগ্যরেখার সহায়ক রেখা এসে কম্পাসের মতো বা দোলযন্ত্রের মতো সমান হারে সহযোগিতা করলে করতে পারে, করলে আরো মজবুত হয়, না করলে মজবুতের পরিমাণ কমে যায়, এটি মাথায় রাখতে হবে। তাহলে যখন শনির ক্ষেত্রে যাচ্ছে তখন কিন্তু তার ওই পাপ গ্রহ, নৈসর্গিক পাপ গ্রহ, এতক্ষণ ভাগ্যরেখা কিন্তু শুভ গ্রহের ভিতর দিয়ে যাচ্ছিল, যদিও কেতু সে নৈসর্গিক পাপ গ্রহ, সেখান থেকে গিয়ে ভাগ্যরেখা কিন্তু গুপ্ত ক্রস বা গুজ্জ ক্রস বা দৈব ক্রস সৃষ্টি করেও সে কেতুকে অতিক্রম করেছে। এবার কথা হচ্ছে শনিতে গিয়ে কি হবে। তো শনির শত্রুকে আমরা জানি রবি, চন্দ্র, মঙ্গল।
তাই তো? হ্যাঁ, তো ভাগ্যরেখা কোথা থেকে গেছে? চন্দ্র এবং শুক্র থেকে। তো শুক্র তো আর বিশেষ করে আপনার ওই ভাগ্যরেখার শত্রু নয়। তাহলে আমরা এই যে হাতে 2 নম্বর হাতে যে দেখালাম, আয়ু রেখা থেকে ঊর্ধ্বগামী রেখা মানেই ভাগ্যরেখা। তো আয়ু রেখা থেকে রেখা উঠে শনির ক্ষেত্রে যাবে, এটি তো শুভ জায়গার থেকে আসছে। শনি তো কোনো বাধার সৃষ্টি করেনি বা করতে পারছে না, তার সঙ্গে কোনো শত্রুতা নেই। কিন্তু যখনই চন্দ্রক্ষেত্র থেকে উঠছে, তখন শনি কিনা বলতে পারে বা বলতে চেয়েছে যে তুমি তো আমার শত্রু, তুমি আবার একটি রেখা আমার এখানে পাঠিয়ে দিয়েছো, ভালো কাজ করনি, আমি এর ভাগ্য ভালো নাও দিতে পারি। তখন চন্দ্র কি বলছে? শনি, তুমি যদি সহযোগিতা না করো, আমাকে সহযোগিতা করার অন্য কেউ না কেউ আছে। নৌকাওয়ালার একখানা নৌকা, আর যার নৌকা নেই তার শতেক নৌকা। বুঝলেন? যার জন্য চন্দ্রক্ষেত্র থেকে যে রেখা উথিত হয়, যে ভাগ্যরেখা, এই জাতক জাতিকা অপরের সহযোগিতা পেয়ে তার ভাগ্য উন্নতি ঘটে। যেমন আপনাদের সহযোগিতা পেয়ে, আপনাদের বেতন পেয়ে, আপনাদের ভর্তির ফি পেয়ে আমার ভাগ্য উন্নতি ঘটেছে। বুঝতে পেরেছেন? সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছেন? কেন চন্দ্রক্ষেত্র থেকে রেখা উঠলে অপরের সহযোগিতা পায়, এ কথাটি বুঝতে পেরেছেন তো? শত্রু ব্যাঘাত সৃষ্টি করছে একজন শত্রু, শনি। কিন্তু চন্দ্র তো মা, যে প্রচার প্রসার বিস্তার ঘটায়, যে ধরনীর জন্মদাতা, তাহলে সে তো নতুন নতুন কিছু জন্ম দিয়ে রেখেছে, তারা সহযোগিতার জন্য এগিয়ে আসে। আর শুক্রক্ষেত্র থেকে যে বীজটি উৎপন্ন হয়, যে ভাগ্যরেখাটি উৎপন্ন হয়, সে তো আর শনি শত্রু নয়, বা তার কেতুও কিন্তু তখন শত্রু নয়। কেতু নৈসর্গিক পাপ হতে পারে, সেই কিন্তু দৈবকে ওই কারণেই সহযোগিতা করে যাচ্ছে। তার জন্য রেখাটির নাম ভাগ্য রেখা। টিটুদার স্যার আছেন? তাহলে আমাদের জানলাম যে ভাগ্যরেখা চন্দ্রক্ষেত্র থেকে উঠে, মণিবন্ধ থেকে উঠে, শুক্রক্ষেত্র থেকে উঠে, কখনো আয়ুরেখার উপর থেকে উঠে, সে বিশেষ করে হাত চিরে আমাদের শনির পর্বত পর্যন্ত বা শনির ক্ষেত্র বেরিয়ে যাবে। এবার কথা হচ্ছে, আমাদের বুঝতে হবে যে এই ভাগ্যরেখা উঠে শনির ক্ষেত্রে গেল, তাহলে কেন আমাদের ফলটি এইরকম হচ্ছে, বা মণিবন্ধ থেকে উঠে শনির ক্ষেত্রে যাচ্ছে, বা আয়ুরেখা থেকে উঠে শনির ক্ষেত্রে যাচ্ছে। তো শনির সঙ্গে আয়ুরেখা থেকে যে রেখাগুলো উঠবে, সেটি কিন্তু শনি গ্রহণ করবে। এটি কিন্তু উত্তর হয়ে গেছে যে শনি সেটি গ্রহণ করে নিচ্ছে, বাধার সৃষ্টি কিন্তু তাকে করছে না। তখন সেই জাতকের যখন শনি গ্রহণ করছে, শনির ফল কি আর শুক্রের ফল কি? শুক্রের ফল হচ্ছে সুখ, শান্তি, ধন, ঐশ্বর্য, প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব, সুখ, শান্তি, এই তো। তাহলে সেগুলো আসছে, শনি সেগুলোকে স্বাগত জানিয়েছে, বলছে ঠিক আছে, তুমি সুখী হও, তুমি শান্তিপ্রিয় হও, তুমি যশস্বী হও, বা ধরো তুমি বিশেষ করে প্রেমিক হও বা প্রেমিকা হও, তুমি ধরো ধন ঐশ্বর্যের প্রাচুর্যে নিয়ে তোমরা আনন্দ উল্লাসে কাটাও। এটা শনি কোনো ক্রমে বাধা সৃষ্টি করছে না। যার জন্য আয়ুরেখা থেকে যে রেখা উথিত হয়ে শনির ক্ষেত্রে যাচ্ছে, তাকে কোনো বাধা সৃষ্টি করা হচ্ছে না। এইবার আয়ুরেখা থেকে উঠে কোন রেখা যদি বৃহস্পতির ক্ষেত্রে যায়, এটিও কিন্তু ভাগ্যরেখা। তখন কিন্তু আমাদের বুঝতে হবে যে শুক্র হচ্ছে দৈত্যগুরু আর বৃহস্পতি হচ্ছে দেবগুরু। তো দেবগুরুর ঘরে গিয়ে টাচ করেছে, অর্থাৎ দেবতার গায়ে শুক্র গিয়ে দৈত্য গিয়ে টাচ করেছে। তাহলে দৈত্য বাল্মীকি মুনি হবে কখন? যখন সে সাধনা দ্বারা সিদ্ধি লাভ করবে। তার আগ পর্যন্ত তো সে দৈত্যই। তাহলে সেই দৈত্য মুনির গায়ে হাত দিয়েছে, এটি তো অভিশাপ পাবে। তো সেই অভিশাপ পেয়ে ওই ভাগ্যরেখা যদি টিকে যায়, তাহলে তখন কিন্তু সে মুনি হয়। যার জন্য
শুক্র ক্ষেত্র থেকে উথিত কোনো রেখা বৃহস্পতির ক্ষেত্রে গেলেও সেটি ভাগ্যরেখা বলা হয়ে থাকে। কারণ বৃহস্পতির দেবগুরু ওই দৈত্যগুরু নমনীয় হয়ে তারপরে গিয়ে রেখা উঠিয়ে দেয়। যদিও বৃহস্পতির গায়ে টাচ করার কারণে, বৃহস্পতির শুভ এবং অশুভত্বের কারণে বা শুক্রের শুভত্ব অশুভত্বের কারণে দৈত্যগুরু সে কি ধার্মিক হয় না, সে কি ভালো হয় না? যেমন রাবণ তো রাক্ষস রাজা, তো রাক্ষস রাজা সে কি পূজা পার্বণ করতেন না? সে কি সৎ রাজা ছিলেন না? সে কি জ্ঞানী রাজা ছিলেন না? ছিলেন, অনেক কিছু ছিলেন। রাবণের ইতিহাস পড়বেন, রাবণের জীবনী পড়বেন, তাহলে বুঝতে পারবেন। তাহলে সে কিনা বৃহস্পতিকে গিয়ে টাচ করেছে, বৃহস্পতির ক্ষেত্রে একটি রেখা পাঠিয়ে দিয়েছে, বা একটি হাত গিয়ে হয়তো বৃহস্পতির চরণ স্পর্শ করেছে। তো বৃহস্পতি একেবারে মহাভারত অশুদ্ধ করে তাকে ফিরিয়ে দেয়নি, কিন্তু দুজন দুই চরিত্রের, একজন দেবগুরু একজন দৈত্যগুরু, অর্থাৎ দুজনের চরিত্রের মধ্যে একটু বিভেদটা রয়েছে, বিভেদটা তারা মীমাংসা করার চেষ্টা করছে। যখন মীমাংসা হবে তখন এই ব্যক্তি একদিকে যেমন সুখী মানুষ, মানে শুক্র হচ্ছে সুখ শান্তি ধন ঐশ্বর্যের কারক, সেখান থেকে রেখা উঠে গেল বৃহস্পতি, সে হচ্ছে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব, প্রতিষ্ঠা, যশ, সম্মানের মালিক, সেটি প্রাপ্ত হবে। আর যদি শুক্র ক্ষেত্র থেকে উঠেছে, ওই যদি সে চণ্ডাল মানে ওই রত্নাকর দস্যু হয়ে থাকে, দৈত্যগুরু রত্নাকর দস্যু যদি হয়ে থাকে, তাহলে সে কি করবে? তাহলে শুক্রের তার নেগেটিভ দিক থাকবে, অর্থাৎ ওই ভাগ্যরেখা ভাঙ্গা না ভাগ্যরেখা বাঁকা, শুক্র ক্ষেত্র থেকে যে রেখা উঠেছে ওটি দেখার আগে দেখুন শুক্রের ক্ষেত্র। শুক্রের ক্ষেত্র যদি নেগেটিভ থাকে, মানে গাছের গোড়ায় যদি আগে গাছ মারা পয়জন দেওয়া থাকে, আর সেখান থেকে যদি ভাগ্যরেখা ওঠে, তাহলে সে কিন্তু পচন গন্ধই বের হবে। পচন গন্ধ নিয়ে যখন দেবগুরুর পাশে যাবে, সেখানে গিয়ে হাত বাড়াবে, নিশ্চয়ই সে তাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে। তখন বৃহস্পতির নেগেটিভ দিক বাচাল, বধির, অপব্যয়ী, নিন্দু। আর শুক্রের অশুভ দিক কামনা, বাসনা, তারপরে কি বলেন কয়েকটা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ষড় রিপু। তো রিপুর সঙ্গে দেবগুরু দ্বন্দ্ব ঘটিয়ে তারপর ওই ভাগ্যরেখাকে ভেঙে দেয়। ভাগ্যরেখা এমনি ভাঙে না, অর্থাৎ গাছটি উঠেছে, কেউ না কেউ ওখানে ভাঙবে। রিপুর তাড়নায় যখন সে জর্জরিত হয়ে যে ভাগ্যরেখা উঠবে, তখন মাঝপথে যাওয়ার পথে শুক্রক্ষেত্র থেকে উঠে বৃহস্পতির ক্ষেত্রে যেতে গেলে রাহুর মধ্য দিয়ে যেতে হবে। তখন কিন্তু রাহু বলবে, তুমি তো রিপু তাড়িত শুক্র, তুমি আবার দেবগুরুকে তো সব গ্রহ মানবে, তা তুমি উঠে যাচ্ছ দেবগুরুকে ডিস্টার্ব করার জন্য, তার ধ্যান ভগ্ন করার জন্য, তোমাকে আমি একটু ভেঙে দিই। তখন কিন্তু এই রেখা এখানে ভগ্ন হতে পারে, এখানে তিল হতে পারে, এখানে জব হতে পারে, এখানে জাল ক্রস হতে পারে। তখন কিন্তু এই ভাগ্যরেখায় এই সকল ত্রুটি থেকে যায়। সেটি জন্মলগ্ন থেকে, আমি বারবার বলেছি ভাগ্যরেখা মানে বৃক্ষ। তো যখন বীজটির থেকে উঠে, বীজটি এইরকম বাঁকা থাকে, মানে গাছটি যে কোনো গাছ, প্রায় গাছ এমনি বাঁকা থাকে, তারপরে গিয়ে সূর্যালোক পেয়ে সোজা হয়। তো সেই সোজা হয় সেই মাটির গুণে বা তার পরিবেশ পরিস্থিতির উপর সে বর্ধিত হবে। আর আমরা কি করি? আমরা বিচার করার সময় ভাগ্যরেখা ভাঙা, আরে ভাঙার জন্য আমরা বিচার করে দেই যে ভেঙেছে মানে এই বয়সে তোমার টাকা মার খাওয়া, এই বয়সে ভেঙেছে মানে তোমার ব্যবসায় ভরাডুবি হবে, এই বয়সে ভেঙেছে মানে তোমার চাকরি চলে যাবে, চাকরি চলে যাওয়ায় তুমি দিশেহারা হয়ে যাবা, বা এই বয়সে ভেঙেছে তোমার প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, মানে তুমি যে প্রতিষ্ঠানে চাকরি করতে সেটি বন্ধ হয়ে যাবে। এই যে বলছেন, এটি কিসের উপর বলছেন? বয়স কিন্তু আমরা বলেছি যে শুক্রের পর্বত থেকে সোজা টানলে 1/25, পরের ভাগ 25, বা 3 ভাগে ভাগ করলে 3 25 75, অথবা শিরোরেখার নিচে পর্যন্ত 35, তার উপরে অংশ 15, তার উপরে অংশ 25, এই দিয়ে 75 বছর। তাহলে এই 75 বছরের ভিতর যেখানে ভাঙা, আমরা বলছি যে সেই বয়সে গিয়ে ওই জাতকের ভাগ্য ভেঙে দিচ্ছে।
কিন্তু কোন দিক থেকে ভাঙছে সেটি আমরা বলতে গেলে বা কি কারণে ভাঙছে, দেখুন যদি ওই রাহুর ক্ষেত্রে ভাঙে, রাহুর কাজ কি? রাহুর কাজ আমরা আগেই বলেছি 9টি গ্রহের কাজ আমাদের জানা থাকতে হবে, 9টি গ্রহের উপকারিতা অপকারিতা এগুলো আমাদের জানা রয়েছে, আমরা পড়েছি 27টি নক্ষত্রের গুণ দোষ তার উপকারিতা অপকারিতা এটাই আমরা পড়েছি। তাছাড়া 12টি রাশি পড়েছি, 12টি লগ্ন পড়েছি, এগুলোই তো আমরা পড়েছি। যদি পড়ে থাকি তাহলে আমাদের ভাগ্যরেখা উঠে যাচ্ছে কেতুর ক্ষেত্র থেকে, কেতুর গুণ কি কেতুর দোষ কি এটি আমরা পড়েছি। তাহলে সেই কেতুর ক্ষেত্রে গিয়ে ভাঙিয়েছে, আর কোন রেখা ভাগ্যরেখা থেকে উঠে শুক্র আর চন্দ্রের মাঝখানে ভেঙেছে। দুই ভাঙ্গার ফল কি এক হবে বলেন? হবে? তাহলে যদি আমরা বলি যে আমরা কি আলাদা রূপে বলতে পারবো না? আমরা আলাদা রূপে বলতে পারবো না যে জন্ম থেকে 35 বছরের মধ্যে ভাগ্যরেখা ভেঙেছে, কিন্তু একটি হচ্ছে শুক্রের অশুভত্বের কারণে ভেঙেছে, সেখানে শুক্রের অশুভত্ব পাবে, আবার চন্দ্রেরও অশুভত্ব সে পাবে। তাহলে চন্দ্রের অশুভত্ব মায়া মমত্ব স্নেহ প্রীতি ভালোবাসায় বাধা, আর শুক্রের অশুভত্ব মানে ওই রিপু দোষ। তাহলে এইগুলো তোমার ভাগ্যে বিপর্যয় ঘটিয়ে তারপর তোমাকে ভাগ্য বিপর্যয়টা এই দিক থেকে আসছে। বলতে পারবো না? টিটুদার স্যার আছেন? আপনাকে আমি আগেও একবার দেখেছি তো। আচ্ছা আচ্ছা, তো ভাগ্যরেখা নিয়ে আপনাকে কিছু বলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এই যে নমস্কার, সবাই শুনতে পাচ্ছেন তো? হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছি। আচ্ছা, ভাগ্যরেখা দেখেন, ভাগ্যরেখা কোথা থেকে উঠে স্যারে বিস্তারিত বর্ণনা করেছেন। শুক্র রেখা থেকে প্রতিটি ঊর্ধ্বগামী রেখাই ভাগ্যরেখা। আবার গুলিয়ে ফেলবেন না যে শুক্র থেকে বৃহস্পতিতে গেল ঊর্ধ্বগামী রেখা, এটা ভাগ্যরেখা, কিন্তু বৃহস্পতি থেকে যদি নেমে যায় তখন কিন্তু এটা মারক রেখা হবে, এটা তখন আর ভাগ্যরেখা হবে না। তো দেখবেন যে রেখাটা উঠছে, এটা কোন জায়গাটা মোটা কোন জায়গাটা সরু। যেই একটা গাছের গোড়াটা যেমন মোটা থাকে আর আগার অংশটা সরু থাকে, ঠিক শুক্র থেকে বৃহস্পতিতে উঠলে এটা ভাগ্যরেখা, শুক্র থেকে শনিতে গেলে ভাগ্যরেখা, শুক্র থেকে রবিতে গেলেও ভাগ্যরেখা। আবার ভাগ্যরেখা থেকে বুধের ক্ষেত্রে গেলে এটা ভাগ্যরেখা না, এটা হলো ব্যবসা রেখা। আচ্ছা, এবার আমরা একটা আলোচনা করি। চন্দ্র থেকেও বৃহস্পতিতে যেতে পারে, চন্দ্র থেকেও শনির ক্ষেত্রে যেতে পারে, চন্দ্র থেকেও রবির ক্ষেত্রে যেতে পারে, এটা ভাগ্যরেখা। আবার চন্দ্র থেকে বুধের ক্ষেত্রে গেলে এটা ভাগ্যরেখা ফল দেবে না, বরং চন্দ্র থেকে যদি বুধের দিকে নিচে নেমে আসে আরো ভালো, তুলনামূলক ভালো ফল দেবে। কারণ চন্দ্রের শত্রু হলো, চন্দ্রের কোনো শত্রু নাই, কিন্তু বুধ চন্দ্রকে শত্রু মনে করে। হ্যাঁ, বুধ যদি বুধের থেকে চন্দ্র থেকে কোনো ভাগ্যরেখা উঠে বুধের ক্ষেত্রে গেল, তো বুধ তো চন্দ্র শত্রু মনে করে, চন্দ্র এটা মেনে নেবে না। কিন্তু বুধের থেকে চন্দ্র থেকে আসলে চন্দ্র তো কারো শত্রু মনে করে না, ওই রেখাটা মেনে নেবে। এখন ধরেন কোন রেখা চন্দ্র থেকে একটা শুরু করি, চন্দ্র থেকে বৃহস্পতিতে গেল, তার কি ফল দেবে বলেন? তার ফল দেবে ওই জাতকের মধ্যে, হ্যাঁ, এই যে বৃহস্পতির গুণগুলি, তার জ্ঞান গরিমা প্রজ্ঞা এই তার হৃদয়ে থাকবে। সে জীবনে ধরেন একটা বড় শ্রেষ্ঠত্ব প্রভুত্ব কর্তৃত্ব তার হৃদয়ে বিরাজ করবে, এমনকি সে মন্ত্রীও হতে পারে যদি রবি রেখাটা সুস্পষ্ট ভালো থাকে চন্দ্র। এবং সে শাস্ত্র নিয়েও ধর্ম প্রসার নিয়েও সে থাকতে পারে চন্দ্র থেকে বৃহস্পতিতে ভাগ্যরেখা গেলে। এবার চন্দ্র থেকে শনিতে ভাগ্যরেখা গেলে কি হবে? চন্দ্র থেকে শনিতে ভাগ্যরেখা গেলে জাতক মনে রাখবেন
অনেক বাড়ি থেকে দূরে বা তার মহিলা বা ফিমেল দ্বারা তার ভাগ্য ডেভেলপ বোঝায়, তবে বাড়ি থেকে দূরও ভাগ্য বোঝায়। তবে চন্দ্র থেকে শনিতে গেলে শনি কিন্তু বিনা পরিশ্রমে ফল দিবে না, তবে সে এই জাতক নিজে পরিশ্রম করে নিজের কর্মের উপর ভিত্তি করে সে জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পারবে। আবার চন্দ্র থেকে রবিতে ভাগ্য কি হবে? চন্দ্র হইল মাতা আর রবি হইল পিতা। এই জাতক পিতা মাতার সাহায্য নিয়ে সে জীবনে সরকারি বিশেষ একটা প্রতিষ্ঠানে উচ্চ পর্যায়ে সে কর্ম করতে পারবে, যেটা মনে করেন একটা সামাজিক বিরাট স্বীকৃত হতে পারে। তো ভাগ্যরেখার ত্রুটি আছে কিনা সেগুলো দেখতে হবে। এখন আসি ধরেন শুক্র থেকে, চন্দ্র থেকে বললাম প্রতিটি ভাগ্যরেখা, বৃহস্পতিতে বললাম, শনিতে বললাম, রবিতে বললাম। এবার আসি শুক্র থেকে ভাগ্যরেখার বৃহস্পতিতে গেলে কি হয়, শুক্র থেকে শনিতে ভাগ্যরেখা গেলে কি হবে, শুক্র থেকে রবিতে ভাগ্যরেখা কি হবে গেলে কি হবে। এখানে ভাগ্যরেখার বিচারের সময় স্যার বলেছেন ভাগ্যরেখা প্রায়ই কিন্তু এই কেতুর ক্ষেত্র মধ্য দিয়ে যায়। তো ভাগ্যরেখার বিচার ক্ষেত্রে গেলে, ভাগ্যরেখাটা সঠিক বিচার ক্ষেত্রে গেলে কেতুর ক্ষেত্রটা আপনাদের ভালোভাবে বিচার করতে হবে। কেতুর ক্ষেত্র যদি একেবারে বেশি নিঃস্বস্ত থাকে তখন কিন্তু এই ভাগ্যটা একটু কাটা থাকতে পারে এবং কেতু বাধা দিতে পারে। আবার কেতু যদি অত্যাধিক উঁচু থাকে তখনও ভাগ্যের বিপর্যয় কিছুটা হতে পারে, কিন্তু কেতুর ক্ষেত্রটা না উচ্চ না নিচু, একটা সম লেভেলে থাকলে তখন ভাগ্যরেখাটা সমভাবে যেতে পারে। এই কারণে ভাগ্যরেখার ক্ষেত্রে কেতুর স্থানটা বিরাট গুরুত্ব। আচ্ছা, যে বিষয়টা বলার চেষ্টা করছি যে শুক্র থেকে কোনো ভাগ্যরেখা উঠে বৃহস্পতিতে গেলে কি ফল, আর শনিতে কি ফল, আর রবিতে কি ফল। প্রথমে বলছি শুক্র থেকে যদি ভাগ্যরেখা বৃহস্পতিতে যায় তখন এই জাতক মনে রাখবেন একটা এই নীতি আদর্শ পথে সে জীবনে ইনকাম করে যাবে। সে জীবনে এই পরিশ্রমের মাধ্যমে, দৈবের সহযোগিতার মাধ্যমে তার জীবন প্রতিষ্ঠার জন্য এমন জায়গায় গিয়ে পৌঁছবে সেই প্রতিষ্ঠা সে আর কখনো নামবে না। যদি শুক্র থেকে বৃহস্পতিতে যায় তা সে সৎ পথে, ন্যায় পথে, আদর্শ পথে সে রোজগার করবে। কারণ বৃহস্পতি কিন্তু আপনার গুরুদেব, বৃহস্পতি ন্যায়, আদর্শ, প্রজ্ঞা, শ্রেষ্ঠত্ব, দেবত্ব এগুলি কিন্তু বৃহস্পতি দেয়। এই জাতক কিন্তু কখনোই অন্যায় পথে সে ইনকাম করবে না। সে তার সৎ, ন্যায়, নীতি, আদর্শ বজায় রেখেই সে ইনকাম করবে। এবং যাদের শুক্র ক্ষেত্র থেকে ঊর্ধ্বগামী রেখা বৃহস্পতিতে গিয়েছে তারা মনে রাখবেন যে স্টেজে আছে তাদের স্টেজ আর কখনোই ওই অর্থনৈতিকভাবে এটা বিপর্যয় ঘটবে না। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে আমার জীবনে ওই কিছু হাত দেখলাম যে একটু কাটা ছেঁড়া হয়, তখন হয়তো একটু ফাঁকা থাকে। বৃহস্পতি থেকে শুক্র থেকে ঊর্ধ্বগামী রেখা বৃহস্পতিতে গেল মাঝখানে একটু ফাঁকা, তখন একটু স্লো থাকবে, তার একটু দৃষ্টি থাকবে, হয়তো কর্মটা একটু শান্ত থাকবে, কিন্তু তার অর্থই নয় সে একবারে বিপর্যয় পড়ে যাবে। নেক্সট আসি শুক্র থেকে শনিতে গেলে ভাগ্যরেখা কি হয়। আবার গ্রুপে তো থাকে শুক্র থেকে শনিতে ভাগ্যরেখা গেলে শনি প্রথমেই বললাম যে কর্মফলদাতা এবং পরিশ্রম করে ফল দেয়। তো জাতক পরিশ্রম করে প্রতিষ্ঠা পাবে, কিন্তু তখন কিন্তু শনির অবস্থানটা দেখতে হবে। যদি দেখেন শনিতে, শুক্র থেকে একটা ভাগ্যরেখা শনিতে গেল আর শনিতে তিল, বিন্দু, ক্রস, জাল চিহ্ন আছে, তো সে পরিশ্রম করবে, কিন্তু পরিশ্রম করে
সে ওই সাকসেসফুল সার্থকতা কম আসবে। সারাদিন পরিশ্রম করলো, ধরেন 500 টাকা রুজি করলো, কিন্তু ওই আসার সময় ওই 500 জায়গা হয়তো 100 টাকা নিয়ে আসলো, কোনো কোনো সময় নিয়েও আসতে পারলো না, হয়তো মালিকে বললো যে আপনি পরে নিবেন। হ্যাঁ, এই 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 বিষয়টা দেখতে হবে। আবার যদি শনির ক্ষেত্রটা সুন্দর থাকে, ভালো থাকে, সে যত পরিশ্রম করবে এবং তার সার্থকতা সম্পূর্ণভাবে পাবে। নেক্সট আসি, শুক্র থেকে কোন রেখা রবিতে গেল। শুক্র থেকে যেই রবিতে গেল, তখন আপনারা বুঝতে হবে রবি কিন্তু আপনার এই প্রতিষ্ঠার মালিক, রবি হলো রাজা, রবি হলো অ্যাডমিনিস্ট্রেটিভ অর্থাৎ গভর্নমেন্ট। তখন কিন্তু এই জাতক সরকারি সাহায্যের মাধ্যমে একেবারে জনসমাদৃত, হ্যাঁ, সমাজে বিশিষ্ট ব্যক্তি হিসেবে তার যশ সম্মান প্রতিষ্ঠা একেবারে চতুর্দিকে ছড়িয়ে পড়বে। এক্ষেত্রেও দেখতে হবে রবির অবস্থানটার উপরও ডিপেন্ড করবে। শুক্র থেকে স্যার ফাঁকে আমি একটু কথা আমি দেখেছি নিজে ব্যক্তিগতভাবে একটু হস্তরেখা শুক্র থেকে রবিতে গেল, সে কন্ট্রাক্টরের মাধ্যমে বিরাট বড় ইনকাম করলো। এটা কন্ট্রাক্টরের মাধ্যমে করলো, এটা তো সরকারি টেন্ডার দিয়ে করলো, এবং অনেকে মানে সরকারি সাহায্যের মাধ্যমে সে প্রতিষ্ঠাটা পাবে। স্যার এখানে আচ্ছা। একটু যোগ করে দিই আপনাকে, হ্যাঁ, যদি কিছু মনে না করেন একটু যোগ করে দিই। যোগ করে দেই হচ্ছে, আমাদের আগে নোট করতে হবে যে ভাগ্যরেখা কোথা থেকে উঠে কোথায় যাচ্ছে। তো আমরা কয়েকটি জিনিস একটু প্লাস করে করে রাখি, যেমন শুক্র প্লাস বৃহস্পতি, এইবার শুক্র প্লাস শনি। কেন প্লাস এটা আপনারা পরে দেখবেন। তারপরে শুক্র প্লাস রবি, যেটি স্যার বললেন, তাহলে এটি আমরা আগে প্লাস করি। প্লাস করে পরবর্তীতে আবার বাম পাশে করি চন্দ্র প্লাস হচ্ছে বৃহস্পতি, আবার চন্দ্র প্লাস শনি, আবার চন্দ্র প্লাস রবি। এইবার আমরা ডাইনে করি মণিবন্ধ প্লাস মণিবন্ধন প্লাস হচ্ছে বৃহস্পতি, মণিবন্ধন প্লাস হচ্ছে শনি, আর হচ্ছে মণিবন্ধন প্লাস রবি। আর স্যার একটা কথা বলেছেন যেটি চন্দ্রক্ষেত্র থেকে উঠে বুধের ক্ষেত্রে যায়, এটি তখন কিন্তু আর ভাগ্য রেখা থাকে না, এটা দৈব রেখা হয়ে যায়। কারণ আমরা তখন কিন্তু বিশেষ করে অর্ধচন্দ্রাকারে চন্দ্রক্ষেত্র থেকে যে রেখা বুধের ক্ষেত্রে যায়, এই অর্ধচন্দ্রাকার রেখাটিকে দৈব রেখা বলে বা দর্শন রেখা বলে। তো এটি তখন দৈবের পর্যায়ে চলে যায়, মানে ভাগ্যরেখা দৈবের ভিতর দিয়ে মানে কেতুকে টাচ করে যখন যাচ্ছে ওই দৈব ক্রসের মতো হয়ে যায়। তো এই 9টি যোগ যদি আমরা দিয়ে দিই, তাহলে আর এক একটি করে যদি স্যার যেভাবে ব্যাখ্যা দিচ্ছেন এটি যদি আমরা বুঝি, ওই যে বললাম বৃক্ষটি গজিয়েছে বা উপরে উঠছে। এইবার আমরা প্রথমে আসি, কোনটা আসবো, প্রথমে শুক্র থেকে, স্যার যেহেতু বলেছেন আমরা শুক্র থেকে যাব, তো শুক্র থেকে রেখাটি বৃহস্পতির ক্ষেত্রে গেছে। তো বৃহস্পতি যদি ওখানে বলে যে আমি তোমার গাছ আর উপরে উঠতে দিব না, আমার সীমান্তে প্রবেশ করতে দিব না, অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্র প্রচন্ড উঁচু, প্রচন্ড মানে ভালো সলোমন রিং যুক্ত বা একেবারে শীর্ষ বৃহস্পতি, ধরেন ভাগ্যাধিপতি ভাগ্যস্থানে কর্কট লগ্নে বৃহস্পতি, মিনের বৃহস্পতি, বা ধরুন যে লগ্ন সাপেক্ষে রাজযোগকারক বৃহস্পতি ধনুতে ভাগ্যস্থান, এইবার ধনুতে ধরেন মেষ লগ্নের ভাগ্যস্থান, যদি সে রাজযোগকারক হয়ে থাকে তাহলে সে ভাগ্যস্থানে সে বলল আমার ক্ষেত্রে আমি প্রবেশ করতে দিব না, কারো কিছু করার আছে, আপনার বাড়িতে আমাকে যেতে না দিলে। এই যেমন প্রকাশ রায় চৌধুরী না প্রকাশ বাবু, উনি বললেন আমার জুম আইডিটা হারিয়ে গেছে, আমি এখন ক্লাসে যোগদান করতে পারছি না, তাহলে ওনার হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট হয়ে গেছে। ডিলিট হয়ে যায়, ওনার 24 ঘন্টার মধ্যে ডিলিট হয়ে যায়। একটা ফরম্যাট অফ করা রয়েছে, আমরা অনেককে বলেছি কিন্তু করে নেননি, কয়েকজনের আছে, যেমন আমাদের সুভাষচন্দ্র রায় বাবুর আছে, উনি এখনো ঠিক করে নেননি। তো ওই বৃহস্পতি যদি ওখান থেকে ডিলিট করে দেয়, তাহলে কি করে সে রেখাটি উঠবে? মাঝপথ থেকে রাহু রয়েছে, ওই যে কথা বললাম রাহুকে ছেদ করে বৃহস্পতির ক্ষেত্রে যেতে হবে।
তো শুক্র বৃহস্পতি দেবগুরু আর দৈত্যগুরু গুরু চণ্ডাল দোষ তৈরি করে প্ল্যানেটে এক জায়গায় থাকলে। তো শুক্র ক্ষেত্র থেকে বৃহস্পতির ক্ষেত্রে রেখা যাচ্ছে, এটি গুরু আর চণ্ডাল যোগ তো হচ্ছে। যদি কিনা গুরু সহায়ক হয় তাহলে সে ওই যে নেতৃত্বের কথা আমাদের স্যার বলেছেন, নেতৃত্ব হবে, রাজা হবে, মন্ত্রী হবে, যদি না রবি শুভ থাকে। তার মানে কি, রবি ওখান থেকে বলবে যে হ্যাঁ আমি তোমাকে সহযোগিতা করছি, বৃহস্পতি তোমাকে করেনি কিন্তু আমি তোমাকে সহযোগিতা করছি। তাহলে উপরে যে গ্রহগুলো রয়েছে সেইগুলো হচ্ছে বট গাছ, বড় বট গাছের পাতা মানে ছায়া একেবারে ঝেঁকে রয়েছে তিনটি গ্রহ, সেটি বৃহস্পতি, শনি এবং রবি। এই তিনজন যদি ছায়া বড় আকারে দেয় তো বট বৃক্ষের গোড়ায় আপনি একটি সিম গাছ লাগাবেন, বা ধরেন একটি লাউ গাছ লাগাবেন, বা ধরেন একটি যে কোনো গাছ লাগাবেন, সেই গাছ কি বড় হবে? ভেবে দেখুন। তো বৃহস্পতি শুক্র ক্ষেত্র থেকে বৃহস্পতির ক্ষেত্রে যাবে, সেটি বৃহস্পতির শুভত্ব নেওয়ার জন্যই যাবে, বৃহস্পতির অনুমতি চাইবে যে আমি তোমার ক্ষেত্রে রেখাটি যাব। কিন্তু বৃহস্পতির ক্ষেত্র যদি অধিক উঁচু থাকে, ওর ভিতর থেকে বৃহস্পতির পেট ছিঁড়ে রেখা কি উঠতে পারবে? এটি বুঝতে হবে, অর্থাৎ বৃহস্পতিকে ওখানে ছাড় দিতে হবে। এইবার শনির ক্ষেত্র শুক্র প্লাস শনি, যেটি শুক্রর ক্ষেত্র থেকে রেখা উঠে শনির ক্ষেত্রে যাচ্ছে, বা আয়ু রেখা থেকে ঊর্ধ্বগামী রেখা শনির ক্ষেত্রে যাচ্ছে। কিন্তু কেতুকে ভর করে তো প্রত্যেকেই যাচ্ছে, তো যাওয়ার পথে সে কিনা শনির ক্ষেত্রে যাচ্ছে। শনি হচ্ছে যোগ কারক, তাহলে সে যুক্ত করবে। সে যদি যুক্ত না করে, এই যোগের জায়গায় যদি বলে যে এই বেটা তোমাকে যোগ দিতে বলছে কিনা, তুমি মাইনাস দাও, 2 - 2 = 0 আর 2 + 2 = 4, তাহলে যদি বলে যে তুমি 1 শুক্র আমি শনি 1 যোগ 2 হবে, আর মাইনাস দিলে 1 - 1 0 হবে, তাহলে শনি যোগ, শনি আত্মকারক, শনি হচ্ছে কর্মকারক, শনি হচ্ছে আপনার এই যে শ্রমের মাধ্যমে পরিশ্রমের কর্মফল দাতা যেটা বলি, সেই পরিশ্রমের ফল যদি দিতে না দেয় তো ভাগ্য আপনার কি করে পক্ষে আসবে? যদি তাই হতো তাহলে শ্রীবৎস রাজার রান্না করা মাছ কেন চলে গেছিল? তাকে খেতে দেয়নি। কে খেতে দেয়নি? ভাগ্য অর্থাৎ দৈব তাকে খেতে দেয়নি। সে কিন্তু চেষ্টা করছে যে আরো 1 মুহূর্ত আমি বেঁচে থাকবো। প্রত্যেকেই কিন্তু চেষ্টা করে যে মৃত্যুর সময় আমি আর 1 মুহূর্ত বেঁচে যাই। তো সেই বাঁচার ক্ষেত্রে দৈব যদি সহযোগিতা না করে, যোগকারক গ্রহ যদি সহযোগিতা না করে, বা কর্ম যদি সহযোগিতা না করে, আমি হাতের কাছে যদি কোনো খাবার না পাই তাহলে কি আমি বাড়তে পারবো? আমার কি যোগ হবে? এটি কিন্তু বুঝতে হবে। তো শনি কর্মফল দেবে, ভাগ্য রেখা শুক্র ক্ষেত্র থেকে উঠুক আর চন্দ্র ক্ষেত্র থেকে উঠুক, এর মধ্যে পার্থক্যটা কিন্তু আমাদের বের করতে হবে, না হলে পামিস্ট্রি শেখা আমাদের হবে না। আর আমি আপনাদের পামিস্ট্রির স্যার নই, পামিস্ট্রির স্যার হচ্ছে টিটুদার স্যার। আমি শুধুমাত্র সহযোগিতার জন্য আছি। তো যদি সহযোগিতার জন্য থাকি তাহলে আমি যোগ করার জন্য আছি, কিন্তু স্যার বলছেন না যোগ না, এখানে মাইনাস হবে, অর্থাৎ রবি হচ্ছে স্যার, আবার দেবগুরু বৃহস্পতিও হচ্ছে স্যার। কেন স্যার? রবি হচ্ছে যশ, সুনাম, যশ, খ্যাতি, প্রতিষ্ঠার মালিক, তাহলে সেই রবি দিতে পারে। তাহলে যদি শুক্র ক্ষেত্র থেকে রবির ক্ষেত্রে রেখা যায় তাহলে আমরা রবির প্রধান শত্রু বলেছি শুক্র, ওই বৃহস্পতিরও কিন্তু শত্রু শুক্র। তো সেই শত্রু যদি হয় তাহলে যোগ হবে না বিয়োগ হবে, সেটি তার রবির উপর নির্ভর করবে। কারণ রবি যদি বট গাছের মতো ছায়া দিয়ে রাখে, আমার সিম গাছটি নিচে আর বাঁচবে না, এটি কিন্তু মাথায় রাখতে হবে। যদি রাখি তাহলে আমরা এই ভাগ্য রেখায় কর্ম যেটা করছি সেই কর্মের মাধ্যমে আমাদের যশ হবে না খ্যাতি হবে না প্রতিষ্ঠা হবে, সেটি রবির উপর নির্ভর করবে। এইবার আসি চন্দ্র ক্ষেত্র থেকে বৃহস্পতি, চন্দ্র যোগ বৃহস্পতি। চন্দ্র যোগ বৃহস্পতি আমরা বলি জীব যোগ হয়, অর্থাৎ জীবন দেয়, জীবন নেয় না। তাহলে চন্দ্র ক্ষেত্র থেকে বৃহস্পতির ক্ষেত্রে রেখা গেলে সেই জাতক ধার্মিক যেমন হয়, যেটি স্যার বললেন স্নেহপ্রবণ হয়, কারণ চন্দ্র থেকে তো স্নেহ, মায়া, মমত্ব নিয়ে জন্মগ্রহণ করেছে। আর বৃহস্পতির ধার্মিকতা, যোগ সাধনা, একাগ্রতা এগুলো শিখেছে সে। আবার সে নেতৃত্ব শিখেছে, কর্তৃত্ব শিখেছে, শ্রেষ্ঠত্বও শিখেছে। কিন্তু সেই নেতৃত্ব শিখেছে রত্নবাহু বলরাম দাসের মতো, আর আমার নেতৃত্ব শিখেছি আমি শনির মতো, ধর তক্তা মার পেরিক, যার জন্য আমার কথা কটু। আর রত্নবাহু বলরাম দাসের কথা হচ্ছে শান্ত, নম্র, মায়াবী।
তো এই মায়াবী কথা আসবে চন্দ্রক্ষেত্র থেকে বৃহস্পতির ক্ষেত্রে রেখা গেলে সে আপনার ওই নেতৃত্ব দেবে, কর্তৃত্ব ফলাবে, শ্রেষ্ঠত্ব ফলাবে, কিন্তু মায়ার বন্ধনে বন্ধন করে। আবার যদি চন্দ্রক্ষেত্র থেকে শনির ক্ষেত্রে যায়, ওটি বললাম তো আমি, কারণ হচ্ছে গায়ের জোর খাটাবো। আরে গায়ের জোর খাটায় শ্রীবৎস রাজা পারেনি, আর আমার মতো লোক কেমনে পারবে? এটা তো একটু বুঝতে হবে। তাহলে আমাকে বলেছে চন্দ্রক্ষেত্র থেকে ভাগ্যরেখা, মানে চন্দ্র মানে চঞ্চল কারক। তুমি ছোট, দৌড়াও, দিন রাত চলতে থাকো, আলো পাবে, দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে। তো আমি দিন রাত ছুটছি, কিন্তু কথা হচ্ছে আমি যাচ্ছি শনির 20 কারকের জায়গায়, সে কিন্তু কর্মফল দিচ্ছে না, দিতে চায় না। এমনকি শনির প্রধান শত্রু রবি, চন্দ্র, মঙ্গল। তো সেই শনি বলছে যে তুমি যতই ছোট না কেন সারাদিন কাজ করে আসো, আমি সন্ধ্যাবেলায় বেতন দেব না, দেখি তুমি কি করো। আবার শনি বেতনটা দিয়ে দিল, আসার পথে ছিনতাইকারী ছিনতাই করে নিয়ে গেল। তাহলে কেতুর ভিতর দিয়ে যাচ্ছে, মানে গুপ্ত শত্রুর ভিতর দিয়ে যাচ্ছে। গুপ্ত শত্রু বলল কি যে ওর টাকাটা ছিনতাই করে নিয়ে আসো। তাহলে বাড়ি যে ওই চন্দ্রক্ষেত্র থেকে আমি যে ছোটাছুটি করেছি, এখান থেকে ঢাকায় গিয়ে কর্ম করেছি বা অফিসে গিয়ে অফিস করেছি, সেখান থেকে বেতন নিয়ে আসার পথে আমার যাওয়ার পথে কেতু রয়েছে, তারপরে মাথায় রয়েছে শনি। যে শনি বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের মালিক। সে দেবে, কিন্তু সহজ পথে দেবে না, সোজা আঙ্গুলে কখনোই ঘি উঠাবে না, সে বাঁকাই করতে হবে। শনি বলেছে তুমি শ্রম করে যাও, ফল আমি দেব, তুমি ফল চাওয়ার কেউ নয়। তাহলে সেই ফল দেবে কি দেবে না, এই চন্দ্র যোগ শনি 20 যোগ 20, অর্থাৎ এটি আপনার আর হাইড্রোজেন অক্সিজেন মিলে খাওয়ার জল হচ্ছে না, সেটি 20 হচ্ছে। তখন আমরা ওই ভাগ্যরেখা সহায়ক হলে সেই জাতক প্রচুর ছোটাছুটি, লাফালাফি, দৌড়াদৌড়ি করবে ঠিকই, কিন্তু ভাগ্য তাকে থাপড় দিয়ে বলবে এই হারামজাদা বয়, তুই তোর আর নড়াচড়ার দরকার নেই। মানে ওই বসার জন্য ছিনতাইকারী, অথবা বেতন না দেওয়া, অথবা কোম্পানি বন্ধ হয়ে যাওয়া, এইরকম একটা কিছু দেখবেন ঘটবে। তাছাড়া চন্দ্র প্লাস রবি, রবি আর চন্দ্র, মানে চন্দ্র মা আর রবি পিতা, দুজনে তো মিলন হবে। দুজনে মিলন হলে তৃতীয় প্রজন্ম আসবে, সন্তান। আর দুজনের মধ্যে যদি দ্বন্দ্ব হয়, তাহলে কি কেউ আসবে? আসবে না। তাহলে এই যে দ্বন্দ্ব মিটানোর জন্য চন্দ্র সবসময় মমত্ব দেবে, আর রবি তার কিন্তু সূর্য, বীর্য, ঐশ্বর্য সবসময় রাখবে। সুমন কুমার দেব না সুমন দেব, এসকে দেব, মিউট করতে হবে। যে যে মিউট নেই, মিউট করার চেষ্টা করবেন, কারণ সবাই সময় নষ্ট করে কষ্ট করে ক্লাস করছেন। তো আমি বলবো যে যেন ক্লাসে ডিস্টার্ব না হয়, আমরা সেই দিকে যেন নজর রাখি। তো চন্দ্র এবং রবি, রবি যশকারক আর চন্দ্র হচ্ছে মমত্বকারক। রবি চন্দ্রের যোগে কি হয় টিটুদার স্যার? চন্দ্র রবি সাথে আবার অমাবস্যাও হয়, চন্দ্র রবি একসাথে ইয়ে হইলে। হ্যাঁ, আবার পূর্ণিমা হয়, আবার চন্দ্র রবি দৃষ্ট পূর্ণিমাও হয়। আচ্ছা, হ্যাঁ হয়। তাহলে অর্থাৎ এই চন্দ্র আর রবি যোগ কারক, ওই যে অমাবস্যা এবং পূর্ণিমার কারক, মানে কখনো সন্তান দেবে আর নচেত চিরতরে বিচ্ছেদ ঘটিয়ে দেবে। তাহলে যত ছুটাছুটি করে আপনি যত যশের জন্য দৌড়ান না কেন, কখনো ফলাফল শূন্য হতে পারে, আর কখনো ফলাফলকে আপনাদের পরবর্তী প্রজন্ম এনে দিতে পারে। তাহলে বুঝুন যে কত গুরুত্বপূর্ণ এটি। তাহলে মাঝখানে কেতুর অবস্থান নির্ণয় করতে হবে, যে চন্দ্রক্ষেত্র থেকে রেখা শুক্রের ক্ষেত্রে, ওই রবির ক্ষেত্রে গেছে। তাহলে মাঝখানের কেতু যে বিঘ্ন সৃষ্টিকারক বা বিচ্ছেদকারক বা ধ্বংসকারক, সেই ধ্বংসকারক কেতু যদি বলে যে তোমরা বাবা মা দুইজন আলাদা হয়ে যাও, তাহলে কি আর কেউ আসবে? অর্থাৎ কেতুর উপর নির্ভর করবে এই চন্দ্র রবি এর ফলাদেশ। এমনকি এক্ষেত্রেও কিন্তু শুক্র প্লাস বৃহস্পতি যখন লিখেছেন, তখন কিন্তু শুক্রের মাঝখান থেকে যখন বৃহস্পতিতে যাবে, তখন কেতুর ক্ষেত্র থেকে ভেদ করে যাবে, সাইডে কিন্তু রাহু পড়বে। এই যে সাইডে কিন্তু রাহু পড়বে, এক পাশে পরিবেশে রাহু বসবাস করছে। আবার শুক্র থেকে যখন শনির ক্ষেত্রে যাচ্ছে, তখন মাঝখানে কেতু আছে। কেতু তার কি করবে সেটি কিন্তু বুঝতে হবে। আবার শুক্র থেকে রবির ক্ষেত্রে যখন যাবে, তখনও কিন্তু কেতু হয় বাধা দিলে বাধা, আর সহযোগিতা করলে সহযোগিতা। এইবার আসি মণিবন্ধ থেকে। মণিবন্ধন থেকে যদি এপাশে শুক্র হয়, এপাশে চন্দ্র হয়, তাহলে শাসন করে শুক্র আর চন্দ্র দুজনে।
শুক্র আর চন্দ্র দুই পাশে মাটি ফেলেছে, ফেলে গাছ রোপণ করেছে। অর্ধেক অংশ শুক্রের, অর্ধেক অংশ হচ্ছে চন্দ্রের। যেমন আমরা ওই লোহিত সাগর আর কৃষ্ণ সাগর আমরা যেমন জলটা দেখি, যদিও আমরা যেয়ে দেখিনি, কিন্তু আমরা ছবিতে দেখি, দুইজন একে অপরে মিলছে না। কেন মিলছে না? কারণ শুক্র আর চন্দ্র, চন্দ্রের তো কোনো শত্রু নেই, শুক্রের শত্রু কিন্তু চন্দ্র রয়েছে। তাহলে শুক্র চন্দ্রকে বলছে যে তুমি একই জায়গায় ক্ষেত করছো ঠিক আছে, কিন্তু মাঝখানে আমরা একটা আল দেব। আল দেব মানে ওই ধান গাছ রোয়ার সময় দেখেন না, দুই জমিওয়ালা মাঝখানে জোর দিয়ে যায়, কি দেয়? এই যে দুইজনের এই দুইটা রোপণ করেছে, এই মাঝখানে আবার আরেকটা দিয়ে যাবে। এই লাইন ধরে কাটার সময় সে এইটা কাটবে, এইটা বাদ দিয়ে এইটা কাটবে, মানে একটা বাদে একটা কাটবে, আর উনি ওইটা কেটে নেবে, মানে দুজনেরই সমান হয়ে যাবে। তাহলে এই জিনিসগুলো মানুষ বের করেছে কি করে? তখন তো আর এই জ্যোতিষের আল দেওয়া, পাঁচিল দেওয়া এইসব ছিল না। তাহলে এই জমির মাঝখানে কিন্তু কোনো পাঁচিল নেই, কিন্তু দুজনে সমানভাবে রোপণ করছে, কিন্তু মাঝখানে একটি আল তো রয়েছে, ওই জোড় গোছ দেওয়া, তো জোড়া গোছা দেওয়া রয়েছে। সেই গোছার মধ্য দিয়ে তাহলে ইনি সার দিলে কিছুটা এ পাশে আসবে, ইনার সার দিলে এই পাশে যাবে। কথা হচ্ছে যে শত্রুকে, শত্রু হচ্ছে আমাদের বুঝতে হবে যে শুক্র চন্দ্রকে শত্রু মনে করছে, মানে এই শুক্র একে শত্রু মনে করছে, যে ওর হয়তো জমিতে যে কীটনাশক দেবে ওই কীটনাশকটা গাছ মরা হতে পারে, মানে সন্দেহ করছে শুক্র, চন্দ্র কিন্তু করছে না। তাহলে শুক্র সন্দেহ করছে, বা এ হয়তো আমার জমির ধান কেটে নিতে পারে, বা আমার সার দেওয়া ওনার কাছে যে ওনার গাছ বড় হয়ে যেতে পারে, অর্থাৎ সন্দেহ করছে শুক্র। তাহলে সন্দেহ কারক হচ্ছে মণিবন্ধের হাফ অংশ, এ পাশের অংশ, আর এই পাশের অংশ হচ্ছে উদার। এইটা লেখেন সন্দেহ, এইটা লেখেন উদার। তার মাঝখান থেকে হচ্ছে মণিবন্ধ, অর্থাৎ একে নিয়ে জন্ম নিয়েছে মণিবন্ধ, অর্থাৎ দুজনের মাটির ভিতর দিয়ে মাঝখান থেকে রেখা উঠবে। তো মণিবন্ধের মাঝখান থেকে উঠলো না চন্দ্রক্ষেত্র থেকে উঠলো, শুক্রক্ষেত্র থেকে উঠলো, সেটি এই ভাঁজ দিলে দুই পাশের অংশ যদি সমান আকারে থাকে, সমান কিন্তু থাকে না, অনেকের শুক্রের ক্ষেত্র নিচু থাকে। যেমন এই দেখুন, আমার সমান আছে কিনা আমি জানি না, তবে আমার শুক্রের ক্ষেত্র বেশি বর্ধিত আছে, চন্দ্রক্ষেত্র কম আছে। যদিও এখানে একটা ট্যাবলেটের মতো হওয়ার কারণে চন্দ্রক্ষেত্র বড় দেখাচ্ছে, কিন্তু আসলে তা নয়। আপনারা অনেকেই সোজা করে দেখবেন, অনেকেরই কিন্তু তা নেই। এই হাতে আমার এই দেখেন চন্দ্রক্ষেত্র বড় দেখাচ্ছে, শুক্রের ক্ষেত্র ছোট দেখাচ্ছে। তো এটি কিন্তু দেখায়। তো যখন দেখাবে সে কি হচ্ছে, একজন আর একজনের উপর অধিকার বেশি বর্ষণ করছে। তো যখন করছে সেটি সন্দেহ প্রবণতা হতে পারে, বা অধিকার বেশি হতে পারে, যেটি হোক। এইবার সেখান থেকে রেখা জন্ম নিয়েছে তার মাঝখান থেকে। অর্থাৎ যদি সন্দেহওয়ালা চাপ দেয়, তাহলে ওই লোকের উদারের মধ্যেও সন্দেহ থাকবে। আবার যদি উদার লোক চাপ দেয়, তাহলে কি হবে, ইনি সন্দেহ থেকে সরেও আসতে পারে, অথবা সেই সন্দেহ নিয়ে লড়াইও চালাতে পারে। তার মাঝখান থেকে উঠছে ভাগ্যরেখা, অর্থাৎ মণিবন্ধ থেকে। মণিবন্ধকে শাসন করে চন্দ্র এবং শুক্র, এটি বলার উদ্দেশ্য হচ্ছে এটি। তাহলে শুক্র আর চন্দ্র যদি শাসন করে থাকে, তাহলে এই দুই গুণ নিয়ে গাছটি যখন উঠবে, শিকড় কি এই শুক্রের ক্ষেত্রে আর চন্দ্রের ক্ষেত্রে যাবে না? এই এই যাবে, যাবে না? যাবে না, যাবে। কিন্তু যখনই শিকড় যাবে, তখন কিন্তু এই ভাগ্যরেখা শুক্র আর চন্দ্র দুজনের গুণ নিয়ে যাবে। তাহলে এবার আপনারা লিখুন যে শুক্র চন্দ্র প্লাস বৃহস্পতি, শুক্র চন্দ্র এর সাথে যোগ বৃহস্পতি, শুক্র চন্দ্র যোগ দিয়ে দিন শনি, শুক্র চন্দ্র যোগ দিয়ে দিন রবি। এই চারটে জিনিস লিখে নিন। এইবার শুধুমাত্র এই গ্রহের, বিশেষ করে মণিবন্ধের অবস্থান যখন আপনারা লিখছেন, তখন চন্দ্র আর শুক্র মিলে বৃহস্পতির সঙ্গে যোগ দেবেন, যোগ হবে না বিয়োগ হবে সেটি আপনারা বের করুন। আবার যখন চন্দ্রের সঙ্গে শনির ক্ষেত্রে যাবে, সেটি যোগ করবেন না বিয়োগ করবেন, আপনারা বের করুন। আবার যখন শুক্র চন্দ্র থেকে রবির ক্ষেত্রে রেখা যাবে, সেটি যোগ বিয়োগ আপনারা বের করুন। মাঝপথে কিন্তু কেতু রয়েছে, এটি কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে নোটটা কি দাঁড়ালো, শুক্র চন্দ্র, আবার মিউটের যন্ত্রণায় বললাম আজকে, মানে দাদা অফ করে দেন, আপনার অডিও অফ করেন।
চক্রবর্তী বাবু মিউট করে কথা, হ্যাঁ থ্যাংক ইউ। যে যখন শুক্র আর চন্দ্রের মাঝখান থেকে যাচ্ছে তখন কিন্তু ওর মাঝখানে একটা গ্যাপ দিয়ে আপনারা এই যখন লেখাটা লিখছেন, শুক্র থেকে বৃহস্পতি যাচ্ছে মাঝখানে কেতু দিয়ে লিখুন, প্রত্যেকের মাঝখানে কেতু আছে, এটা আপনারা এমনি তো বুঝছেন যে তার ভিতর দিয়ে যাচ্ছে। একমাত্র এই শুক্র ক্ষেত্র থেকে যেটা বৃহস্পতির ক্ষেত্রে যাচ্ছে আয়ু রেখা থেকে, সেটি যদি রাহুর ক্ষেত্র টাচ করে তাহলে তার পাশে রাহু আছে, এক পাশে কেতু আছে। তাহলে রাহু হচ্ছে আপনার লালসার কারক আর কেতু হচ্ছে দৈবের কারক বা ধ্বংসের কারক। তাহলে লালসা ধ্বংস হলেও লোভ লালসা দেয় হচ্ছে রাহু, মানে লোভ লালসা বাড়িয়ে দেয় রাহু, বা আমার 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 করে হচ্ছে রাহু। আর কেতু হচ্ছে লেজ গুটিয়ে মানে ষড়যন্ত্র তৈরি করে, লেজ দিয়ে পেঁচিয়ে ষড়যন্ত্র তৈরি করে গুপ্ত কিছু সৃষ্টি করে। সে যতই পড়ে যাক, যতই হাসাড় খাক, সেখান থেকে ঠেলে ওঠার বা পেঁচিয়ে পুষিয়ে ওঠার চেষ্টা করে। তো তখন যদি ওই সীমান্তে আমরা যদি নির্ণয় করি যে ডাইনি আমার রাহু, বামে কেতু, আর বাকি সকল রেখাগুলোর কিন্তু কেতুর বুক চিরে বৃহস্পতির ক্ষেত্রে যাচ্ছে বা শনির ক্ষেত্রে যাচ্ছে বা রবির ক্ষেত্রে। এবার মাঝখানে ওটিকে বসিয়ে দিন, বসিয়ে দিয়ে আপনারা বিচার করুন, দেখবেন যে তখন আপনারা এই যে চন্দ্রক্ষেত্র থেকে বৃহস্পতিতে গেছে যেমন ফল বলতে পারবেন, চন্দ্র থেকে শনির ক্ষেত্র গেছে ফল বলতে পারবেন, আবার চন্দ্র থেকে রবির ক্ষেত্রে গেছে ফলাদেশও বলতে পারবেন। কোন বয়সে কি আঘাত করেছে, এইবার কেতুর পর্বতের ভিতর ভাগ্যরেখাটি কাটা, তাহলে কি হবে, আবার কেতুর পর্ব পার হয়ে রবির ক্ষেত্রে ভাগ্যরেখা কাটা বা তিল জল, তাহলেও আপনারা বলতে পারবেন। এই বলার ক্ষেত্রে এই সহযোগিতা করবে হচ্ছে এইটুকু যদি আমরা অনুধাবন করতে পারি। এবার স্যার বলেন, টিটুদাস স্যার এবার ওনাদের সহযোগিতা করেন যে আমাদের সেই আপনি যে কথা বললেন যে নেতৃত্ব হবে বা ধরুন এখানে যোগকারক হবে শনির ক্ষেত্রে বা রবির ক্ষেত্রে হবে, কিন্তু আমি যেটি বললাম যে কেতুর ক্ষেত্র ভেদ করে যাচ্ছে, এমনকি যখন মণিবন্ধ থেকে বা চন্দ্রক্ষেত্র থেকে রেখা উঠে রবির ক্ষেত্রে যাচ্ছে তখন কিন্তু পাশে আবার শরিক একজনকে পাচ্ছে মঙ্গল, এটি কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে মঙ্গল সে যদি বলে আমি একটু আমার জায়গা থেকে পথ দেব না, তাহলে কিন্তু বেঁকে সে হাতের ভিতর দিয়ে যাবে, কেতুর ক্ষেত্রে সরে যাবে। আবার কেতু যদি বলে যে না তোমাকে আমি উঠতে দেব না, তাহলে কিন্তু মঙ্গলের ভিতর দিয়ে ঠেলে সে যাওয়ার চেষ্টা করবে, কারণ রেখা তার যেতে হবে। এইবার রেখা যাবে কিসের উপর, সেটি চন্দ্রের শক্তির উপর আর রবির আকর্ষণের উপর। মানে রবি যদি টেনে নেয় যে আমার ওখানে রেখা আসতে পারো, তাহলে না আসবে, না হলে তো আসবে না। তাহলে এই সহযোগিতাগুলো যে দেবে সেই সহযোগিতা অনুযায়ী ফলটা টিটুদাস স্যার বলে দেন, তাহলে দেখবেন শিক্ষার্থীরা পরের দিন পরের সপ্তাহ আসতে আসতে দেখবেন যে উনরা বাড়ি বসে ভাগ্য বিচার করা শুরু করে দেবেন। আর যদি আমরা বলি যে ভাগ্য রেখা এখানে গেছে এই ফল হবে, এখানে গেছে এই ফল হবে, এখানে কাটা থাকলে এই ফল হবে, তাহলে দেখবেন বই পড়তে পড়তে ঝিমিয়ে যাবে, অবশেষে জ্যোতিষ ছেড়ে দিয়ে বাড়ি চলে যাবে, বলবে যে আর শেখার দরকার নেই, কারণ কেমিস্ট্রি এত কঠিন সাবজেক্ট, এটা আমরা আর শিখতে যাবো না। দেন এবার টিটুদাস স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা আমি এই আপনাদের মধ্য থেকে কিছু প্রশ্ন একটু নেই। এই স্যার যে বললো যে জাস্ট একটু উদাহরণ দিয়ে বলি, চন্দ্র থেকে রবি পর্যন্ত ভাগ্যরেখা গেল, তো যাওয়ার সময় এই ভাগ্যরেখাটাকে একদিকে আছে কেতু আর আরেকদিকে আছে মঙ্গল। তো কেতু বাধা দিলেও এই ভাগ্যরেখাটা বিঘ্নিত হতে পারে, মঙ্গল থেকে আবার ভার্টিক্যাল রেখাগুলো এটা বিঘ্নিত হতে পারে। মানে একটা রেখা কোথা থেকে উৎপন্ন হলো, কোথা থেকে শেষ হলো, কোথায় গিয়ে শেষ হলো, উৎপত্তির স্থলটা দেখবেন কতটুক মজবুত আছে আর শেষ অংশটা কতটুক মজবুত আছে, অর্থাৎ শুভ আছে না অশুভ আছে, এই দুটার মিশ্রণে ভাগ্যরেখাটার ফলাফল হবে। এবং যার মধ্য দিয়ে যে গ্রহের মাঝখানে দিয়ে গেল, যে গ্রহগুলি পেল, এই গ্রহগুলিরও একটা রেজাল্ট আসবে। এই গ্রহগুলি যদি বাধা না দেয় তাহলে তো নিশ্চিত ভাগ্য প্রতিষ্ঠা হবে। যদি ধরেন এখন কেতু বাধা দিল, কেতুর ক্ষেত্রে একটা ক্রস চিহ্ন আসলো, তখন বুঝতে হবে যে এটা চন্দ্ররূপীর যেহেতু বিষয়, এটা ওই যে চন্দ্ররূপীতে অনেক সময় অমাবস্যা হয়, আবার চন্দ্ররূপীতে পূর্ণিমা হয়,
ওই তখন কেতু এসে বাধা দিল, মানে কিটা হ্যাঁ। একটা ষড়যন্ত্রকারীর দ্বারা বা গোপন শত্রুর দ্বারা তার ভাগ্য বিপর্যয় ঘটলো। কেতুর ক্ষেত্রে যে কোনো ভাগ্য রেখা, কেতুর ক্ষেত্রে বাধা বিঘ্ন সৃষ্টি মানে গোপন শত্রু, ষড়যন্ত্রকারী বা ভুল সিদ্ধান্ত, এগুলির জন্য বা বিদ্রোহ ফাটলের জন্য বা শারীরিক অসুস্থতার জন্য তার জীবনে ভাগ্যের বিপর্যয় আসতে পারে। ঠিক আছে, এখন আপনাদের থেকে কিছু স্যার যে কথা বললো, কিছু যদি না বুঝেন বলেন যে আমি এই জায়গাটা বুঝতে পারি না, কোনো ভাগ্য রেখার কি বিষয়। হ্যালো, ছাত্রদের পক্ষ থেকে কোনো প্রশ্ন আছে? স্যার আমার একটা প্রশ্ন আছে। স্যার আপনারা বলেছিলেন চন্দ্র পর্বত থেকে যদি মস্তিষ্ক রেখা অব্দি কোনো ভাগ্য রেখে যায়, থেমে যায়, তাই 35 বছর বললেন। তো 35 বছর বয়স পর্যন্ত কি ভাগ্য ফল দেবে নাকি 35 বছর পরে, 35 বছর পর থেকে ভাগ্য ফল শুরু হয়ে যাবে? না, এটা এখন বললাম না। এটা যে কোনো একটা সুন্দর প্রশ্ন করছেন, খুব ধন্যবাদ। ভাগ্যরেখাটা শুরু হয় গোড়া থেকে, চন্দ্র থেকে। ভাগ্যরেখার হিসাবটা কোথা থেকে হয়? ওই মণিমণ্ডল নিচ থেকে ভাগ্যরেখার হিসাব শুরু হয়। তাহলে শিরোরেখা গিয়ে থেমে গেল, মানে শিরোরেখা পর্যন্ত ওই ভাগ্যের সাবুত পেয়ে যাবে, তারপর গিয়ে ভাগ্যের সাবুতটা পাচ্ছে না। শিরোরেখা পর্যন্ত কেন থেমে গেল এটা আপনি বুঝতে হবে। ভাগ্যরেখা অনেকেরই শিরোরেখা থেমে যায়, কিন্তু কে থামালো ভাগ্যরেখাকে? যেহেতু শিরোরেখাকে কন্ট্রোল করে রাহু, এবং শিরোরেখার উপরে শিরোরেখার যে পাঁচটা দিয়ে গেল কেতু। তো এখানে রাহু কেতু উভয়ে মিলেই কিন্তু ভাগ্যরেখাটাকে থামিয়ে দিল, মানে তার মস্তিষ্কের যে স্মরণ, মস্তিষ্কের যে উদ্যম কম হচ্ছে, এবং কেতু হলো ষড়যন্ত্রকারী গ্রহ। মানুষের বিভিন্ন ষড়যন্ত্রে বা গুপ্ত শত্রুর কারণে বা তার জীবন বিপর্যয় কারণ, বিদ্রোহ ফাটলের কারণেও, তখন কিন্তু এই কেতুর ক্ষেত্রে এই শিরোরেখার নিচে গিয়ে ভাগ্যরেখা থেমে গেল। তখন কিন্তু আর কেতু যদি সাহায্য করত, তখন তো বলতো হ্যাঁ আমার দিকে যাও, আমার কোনো আপত্তি নেই, তোমার জীবন প্রতিষ্ঠা হোক। কিন্তু কেতু তো এখানে বাধা দিয়ে দিল। ঠিক আছে, মানে আপনার শুরু থেকে ওই শিরোরেখা পর্যন্ত 35, আপনার জীবনে 35 পর্যন্ত ভাগ্যের সাপোর্টটা পাচ্ছেন, তারপর আর ভাগ্যের সাপোর্টটা পাচ্ছেন না। কি কারণে পাচ্ছেন না? ওই কেতু আর যেতে দিচ্ছে না, শিরোরেখাও বাধা দিয়ে দিল। নেক্সট বলেন, আর কি আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন ম্যাডাম। অনেক সময় দেখা যায় মণিমণ্ডল থেকে ক্রস চিহ্ন থাকে, ক্রস চিহ্নের উপরে ভাগ্যরেখাটা উদিত হয়, তারপর আবার শিরোরেখায় স্টপ করে শিরোরেখা থেকে শিরোরেখা আসার পরে আরেকটা শিরোরেখা থেকে শনি রেখায় যায়। আচ্ছা, এখানে আপনি দুটো প্রশ্ন করলেন। প্রথম হলো একটা ভাগ্যরেখা শিরোরেখা পর্যন্ত গেল, আবার একটু ভাগ্যরেখাটা পাশ ফিরে আরেকদিকে গেল, মানে একটু সরে গেল। তখন হ্যাঁ, মানে ডান পাশে বা বাঁ পাশে গেল। এটা ধরেন এটা এরকম হতে পারে, শিরোরেখার নিচে হতে পারে, একটা ভাগ্যরেখা গেল, আবার এটা অনেক সময় ফাঁক হয়ে যেতে পারে, আবার অনেক সময় এটা সহায়ক রেখা হিসাবেও পাশ দিয়ে যেতে পারে। অর্থাৎ একটা ভাগ্যরেখা শিরোরেখা পর্যন্ত গেল, যাওয়ার পরে ধরেন বা দিক দিয়ে আবার শনি পর্যন্ত গেল, তখন আপনি বুঝতে হবে জাতকের ওই বয়সের সময় তার সে যে কর্ম করছিল সেই কর্মের টেকটা চেঞ্জ হয়ে যাবে। মানে ধরেন আমি একটা সার্ভিস করছি, তখন আমার আরেক 35 পর্যন্ত সার্ভিস করতাম, 35-এর পরে একটা আবার ভাগ্যরেখা গেল, তখন আমার কর্মের টেকটা এখান থেকে ওখানে চলে গেল। এটা জাস্ট কর্মের টেক চেঞ্জ, বুঝতে পারছেন? আবার কর্মের টেক চেঞ্জে অনেক সময় কি হয়, যদি ওই যে পাকাটা দূর থেকে আসলো, যদি
এটা শেষ হওয়ার আগে যদি মিউট করুন। থাকা অবস্থায় সে বেছে আরে নিচ্ছে। মিউট করে ক্লাস করেন না। হ্যাঁ, সবাই মিউট করুন, কাইন্ডলি সবাই মিউট করুন। আপনাদের স্যার আবার একটু বলুন, ওই কথার জন্য শুনতে পাইনি। আচ্ছা, আপনি প্রশ্নটা তো বুঝতে পারছেন। ভাগ্যরেখাটা শিরোরেখাতে গেল, তারপরে ডানে বা বামে একটু সরে ভাগ্যরেখাটা উঠলো, মানে যা এটা হইলো কর্মের টেকনিক। শনি রেখার সমান থেকে আর কি শনি রেখা পর্যন্ত গেল, মানে এটা কর্মের টেকনিক, মানে আপনি যে কর্মটা করছেন অন্য কর্মে চলে যাবেন। আর প্রশ্নটা স্যার ওই যে মণিবন্ধে ক্রস থাকলে স্যার ওইটা ক্রস তো কোন জায়গাতেই ভালো না, তাইলে তার মণিবন্ধ ওইখানে মানে অনেক আমি একটা হাত দেখলাম মণিবন্ধের মধ্যে বড় একটা ক্রস, এই ক্রস পর্যন্ত কোনো ভাগ্যরেখা উঠে নাই, ক্রসের উপর থেকে ভাগ্যরেখাটা উঠছে। ক্রস থেকে মানে এই যে মণিবন্ধ রেখাটা বললোকে, মণিবন্ধ রেখাটার বাহককে, কন্ট্রোলারকে শনি আর চন্দ্র আর শুক্র, এই যে ক্রসটা উঠলো, হয় শুক্রর শান্তি শৃঙ্খলাকারী গ্রহ শুক্র, হয় শুক্র বাধা দিচ্ছে, নাহলে চন্দ্র বাধা দিচ্ছে। তো চন্দ্র তো যদি ডাউন থাকে, জাল বিন্দু তার জাল বিন্দু ক্রস থাকে, তখন তার মনের চঞ্চলতা অস্থিরতার জন্য, বা শুক্র অবস্থা যদি খারাপ থাকে তখন এই ক্রসটা হবে। ক্রসের উপর থেকে আবার যখন ভাগ্যরেখাটা উঠে তখন আবার ভাগ্যরেখাটা সহায়ক হিসেবে তার জীবনের প্রতিষ্ঠা দিতে সাহায্য করবে। তবে আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন, সুমন বাবু বলেন। স্যার ওই স্যার কিন্তু তো স্যার বললো যে ভাগ্যরেখা সোজা ওইটা একেবারে ধনু ক্ষেত্রে, এটা কি বললো, এটা কি ভালো, কি বলো একেবারে ধনু মানে ধনুগড়ে গেল, মানে ধনুগড় বলতে আপনার শনির আঙ্গুলের প্রথম পর্ব, ভাগ্যরেখা উঠে যদি এই শনি পর্বত পার হয়ে যায়, স্যার তো বলে দিল এটা আরো অতি শুভ। তার জীবন শনি আরো প্রচন্ড পরিমাণে ধন সম্পদ দেবে, নেয় নিতে আদর্শভাবে তার কর্মফলের মাধ্যমে তার সে জীবনে প্রতিষ্ঠা পাবে। এবং প্রচন্ড শনি যাদের দেয়, শনি তো মহারাজ যাদের দেয় খুব বেশি করেই দেয়, এটা ওই বেশি দেওয়ার জন্যই শনি পর্বত পার হয়ে একবারে শনির প্রথম পর্বে চলে গেল। ঠিক আছে, এটা ভালো। দেখুন, এবার আমি একটু কথা বলি আপনাদের। আপনারাও কিন্তু বুঝতেই পারেননি যে ক্লাসকে সহজ করে দেওয়া হয়েছে, আপনারা বুঝতেই পারেননি। আমি পূর্বেই বলেছি, কিন্তু আমি কখন করেছি আপনারা বুঝতেই পারেননি যে ক্লাসকে আপনারা কঠিন যদি হয়ে যায়, আমরা আগের ক্লাসে দেখেছি যে অনেকে কঠিন অনুভব করেছেন, তার জন্য আজকে আমি কিন্তু বলেছি যে আপনারা যদি বলেন সহজ করে দিই। তো সহজ কখন করে দিলাম সেটি কিন্তু বুঝলেন না। তো সহজ করেছি, এর ভিতর দিয়ে করেছি, এই যে যোগগুলো করেছি এগুলো সহজ করে দিয়েছি, কিন্তু এক কথায় কিন্তু ভাগ্যরেখার ক্লাস শেষ হয়ে গেছে। এইবার আপনাদের জানতে গেলে দেখেন একটু ডিপে যখন যাই, তাহলে আমরা কি করব, আমি কিন্তু বলেছি যে ভাগ্যরেখা মণিবন্ধ থেকে না উঠে অনেকের এখান থেকে উঠছে না, মাঝখান থেকে, যেটি এতক্ষণ ওই কে ম্যাডাম যেন প্রশ্ন করলেন, তো বললেন যে আমার গোড়ায় মণিবন্ধে ক্রস রয়েছে, সেখান থেকে উঠেছে, বা ধরুন একটু দূর থেকে উঠেছে। এবার কি হয়েছে, মাঝখান থেকে উঠেছে, এমনও হতে পারে। তাহলে ক্রস থেকে উঠেছে, সেই ক্রসটি তো কোনো দিকে শাখা পোশাখা নিয়েছে, এই যে শাখা পোশাখা নিয়েছে, তাহলে সেই গাছটি ক্ষেত্রগত অবস্থান নিয়ে কিন্তু তৈরি হয়েছে, বা গাছটি রোপণ করেছেন, তার গোড়ায় একটি পাথর পড়েছে বা একটি ঢিল পড়েছে, যে কোনো একটি পড়েছে, শিকড় তার সাইডে যেতে হবে, তার জন্য তো ওই ক্রসটি তৈরি হয়েছে, একটি বাধা, ওই জায়গাটি অশুভ, তার উপর থেকে রেখাটি উঠেছে। এইবার কেতুর ক্ষেত্রে সবার কিন্তু ক্রস থাকে, ধরেন এই উপর থেকে উঠেছে, আগে আমরা উপরেরটা বুঝি, তারপরে হচ্ছে ম্যাডামের উত্তরটা এমনি পেয়ে যাবেন। তাহলে হাতের তালুতে সাধারণত ক্রস অনেকেরই থাকে, বা ওই কেতুর ক্ষেত্রটা তো বেশি ভাঁজ থাকে। এই কেতুর ক্ষেত্রটি মাসকল, মানে আমরা হাত যেহেতু মুষ্টিবদ্ধ করি, বেশি ভাঁজগুলো কিন্তু এই হাতের খোলের জায়গাটায় থাকে।
তো সেই জায়গায় রেখা ক্রস রয়েছে। তো রেখা ধরেন আমার মণিবন্ধ থেকে ওঠেনি, শুক্র বা এই আয়ু রেখা থেকে ওঠেনি বা চন্দ্রক্ষেত্র থেকে ওঠেনি, উঠেছে এই মাঝখান থেকে। উঠে আবার কখনো শনির ক্ষেত্রে গেছে, শনির ক্ষেত্র ভেদ করে গেছে, বা কখনো কেতুর ক্ষেত্রে এসে থেমে গেছে, বা ছোট একটু 2 ইঞ্চির মতো বা 1 ইঞ্চির মতো রেখা হয়ে আছে, সেটিও ভাগ্য রেখা। কথা হচ্ছে সেই রেখাটি যেখান থেকে উঠেছে আর যেখানে গিয়ে শেষ হয়েছে, এই হওয়ার পথে যদি কেতুর ক্ষেত্রে বাধা দেয়, ক্লাস আমি কোথায় সহজ করেছি এবার বুঝুন।